তাও চাকরি হচ্ছে না। যথারীতি বেকার হয়ে বসে আছি। দুটো টিউশনি করাই, টাকা যে খুব বেশি পরিমাণে পাই তাও নয়। শহরের খুব সাধারণ একটি মেসে কোনোভাবে থাকা খাওয়ার খরচ চলে যেত। নিজের জন্য শখ আহ্লাদ মেটাতেই পারি না, পরিবারে টাকা পাঠানো তো অনেক দূরের ব্যাপার। পরিবারের আছে আমার মা, বাবা, দাদি, আমার ছোট ভাই ইশতিয়াক, আমার চাচা, চাচি ও চাচাতো বোন সুমাইয়া। যদিও বাবা সৌদি আরব থেকে মাসে মাসে ভালোই টাকা পাঠান, কিন্তু সেখান থেকে টাকা চাইতে বড্ড লজ্জাবোধ হয়। যেহেতু আমি বড় সন্তান, তাই আমারও যথেষ্ট দায়িত্ব ছিল পরিবারের প্রতি। সে কারণেই মরিয়া হয়ে চেষ্টা করছিলাম একটা চাকরির জন্য, কিন্তু বিধাতা এই সুখ আমার কপালে লেখেননি। বছরের মাথায় আমার সেই চাকরিটাও চলে গেল। হাল না ছেড়ে আবারও চাকরির পরীক্ষা দিতে থাকি নানান জায়গায়। 2016 সালে যখন আমার বয়স 30 পার হয়ে গেল, মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। ভাবলাম আমার দ্বারা আর বোধহয় কিছু হবে না। ঠিক তখনই মাথায় আসলো নিজের একটা ফার্ম করবার চিন্তা। আমি নিজে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তাই মনে মনে ভাবলাম যে চাকরি বাকরি যখন আমার কপালে নেই, আমি নিজের অর্থের সংস্থান নিজেই করব। আমার বাড়ির পাশে বেশ কিছুটা পতিত জমি এবং একটা মজা পুকুর আছে, সেটাকে কাজে লাগালেও তো মন্দ হয় না। পরদিন বাবা ফোন করলে বাবার সাথে এই নিয়ে আলোচনা করলাম। ভেবেছিলাম বাবা বোধহয় আপত্তি করবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে বাবা বলল, চাকরি বাকরি বোধহয় তোর কপালে নেই, তুই বরং এটা চেষ্টা করে দেখতে পারিস। এর জন্য পুঁজি তুই ব্যাংক থেকে আপাতত লোন নে, আমার হাতে টাকা পয়সা কিছু জমলে তোকে পাঠাবো। চিন্তা করিস না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ব্যাংক থেকে কিছু টাকা লোন নিলাম। প্রথমে হাঁস ও মুরগির জন্য আলাদা আলাদা খামার বানিয়ে তারপর সাহস করে 200 হাঁস ও 200 মুরগির ছানা কিনে ফেললাম। প্রথম সঠিক ব্যবস্থাপনায় কিছু অসুবিধা হচ্ছিল, তাই কিছু ছানা মরে গেল। 4 মাস পর যখন আমার হাঁস মুরগিগুলো ভালো দামে বিক্রি হলো, আমার মনে কি যে আনন্দ হচ্ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। ভালো টাকাই লাভ হলো প্রথমবারে। পুরো বিষয়টা চিন্তা করে দেখলাম, তাহলে তো এটাকে নিতে পারি আমার জীবিকা হিসেবে। অন্যের অধীনে চাকরি করেই বা কি হবে। মনে হলো প্রথমবারে যখন ভালো লাভ এসেছে, তাহলে নিশ্চয়ই খামার আরো বড় করলে আরো লাভ হবে, জীবন নির্বাহ করার মতন ব্যবস্থা হয়ে যাবে। এবার ভাবলাম সরাসরি 2000 মুরগির ছানা ও 2000 হাঁসের ছানা কিনে আনবো, কিন্তু এর জন্য খামার বড় করতে হবে। আমাদের অবশ্য জমি জমা কম ছিল না, তাই ভাবলাম খামারটা এবার আরো বড় করা যাক। কে জানতো সেটাই আমার জীবনে সব থেকে বড় ভুল সিদ্ধান্ত। মূল ঘটনা কিন্তু শুরু হয়েছিল সেখান থেকেই। আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া কিছু বিঘা জমি ছিল, ভাবলাম সেই বুঝেই করব। আমাদের জমির এক কোণায় ছিল বেশ ঘন বাঁশ ঝাড়। এই বাঁশ ঝাড় থেকে কখনো কাউকে বাঁশ নিতে দেখিনি। একবার নাকি এক লোক সন্ধ্যাবেলায় এই বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটতে এসে আকস্মিকভাবে মারা যায়। এরপর থেকে এই বাঁশ ঝাড় থেকে আর কেউ বাঁশ নিয়ে যাওয়ার সাহস করেনি। বিশ্ববিদ্যালয়ের এক বন্ধু প্রাণী সম্পদ বিভাগে কাজ করে, তার সাথে ফোনে কথা বলে পরামর্শ করে নিলাম। উপজেলা প্রাণী সম্পদ অফিসে গিয়ে সেখানকার লোকদের সাথে কথা বলে নেই। তারা এসে সবকিছু বোঝার পরে আমাকে বললেন, 2000 হাঁস ও 2000 মুরগি পালন করার জন্য খামার বড় করতে হলে আমাকে ওই বাঁশ ঝাড় কেটে ফেলতে হবে। আমি জানতাম যে ওই বাঁশ ঝাড় ঘিরে প্রচলিত আছে যে এখানে কেউ বাঁশ কাটতে আসলে সে মারা যায়, কিন্তু এবার তো কাটতেই হবে। আমি মোটামুটি বিভ্রান্তই ছিলাম বলা যায়। মা ও বাবার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। দুজনেই বলল যে বেশি করে লোক লাগিয়ে দিনের বেলার মধ্যেই যেন বাঁশ ঝাড় পরিষ্কার করে ফেলি। এই ভাবনাটা আমার মনে ধরল। বেশ ঝুঁকি ঝামেলার পর অনেক মানুষ জোগাড় করে ফেলি বাঁশের ঝাড় সাফ করার জন্য। সবাই মিলে ভোরবেলা কাজ শুরু করে দিল, কিন্তু এমনই ভাগ্য সন্ধ্যার আগে পুরো কাজ শেষ হলো না। আসলে বাঁশ ঝাড়টি যথেষ্ট বড় ছিল, যার ফলে এটা পরিষ্কার করা অনেক সময়ের ব্যাপার ছিল। যাই হোক, সবাইকে বলে দিলাম আগামীকাল ভোরবেলা এসে কাজ শুরু করে দিতে, তাহলে দুপুরের আগেই কাজ শেষ হয়ে যাবে। তারাও সম্মতি জানিয়ে চলে গেল। পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠে আমি তাদের জন্য অপেক্ষা করছিলাম। কথা ছিল ভোরে ফজরের আজানের পরপরই তারা এসে তাদের কাজ শুরু করবে। আমার বিস্ময়ের কোনো সীমা থাকলো না যখন খেয়াল করলাম সকাল 10টা বেজে গেছে, অথচ একটি লোকেরও আমাদের বাড়িতে পা পড়ল না। ব্যাপারটা কি?
মনের মধ্যে এক অজানা অনুভূতিকে সঙ্গী করে রওনা দিলাম সেই লোকের বাড়িতে, যেই লোকদের মধ্যে একটু সে নেতাগোছের ছিল। আরো বিস্ময়ের বাকি ছিল, সেই লোকের বাড়িতে গিয়ে অবাক হয়ে দেখলাম গতকাল আমাদের বাড়িতে আসা প্রায় সকলেই ওই নেতাগোছের লোকটির বাড়ির উঠোনে গোল হয়ে বসে কি যেন আলোচনা করছে। যার বাড়িতে গিয়েছিলাম সেই নেতা লোকটির নাম কুদ্দুস। আমি জিজ্ঞেস করলাম, কি হলো কুদ্দুস ভাই, আপনাদের সবার কি হয়েছে? আজ ভোরবেলা তো আমার বাড়িতে আপনাদের সবার আসার কথা ছিল। সবার তরফ থেকে এবার কুদ্দুস ভাই উত্তর দিলেন, মাফ করবেন ফাহিম ভাই, আপনার এইখানে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমি এবার আকাশ থেকে পড়লাম, কি বলছেন এগুলো কুদ্দুস ভাই? কেন আসবেন না? কেন আসবেন না আমার বাড়িতে? কোনো সমস্যা হয়েছে? এবার কুদ্দুস ভাই যা বললেন তা শুনে আমি হতবাক হয়ে গেলাম। কুদ্দুস ভাই বললেন, গতকাল রাত্রে ঘুমানোর পর আমরা সবাই একসাথে একই স্বপ্ন দেখেছি। স্বপ্নের মধ্যে আমরা সবাই দেখেছি বাঁশ ঝাড়ের বড় বড় বাঁশ বাতাসে খুব জোরে জোরে দুলছে, আর দোল খাওয়া বাঁশের ওপরে কয়েকজন বসে আছে। তারা সবাই মিলে একসাথে জোর গলায় বলল, কাল যদি এই বাড়িতে এসে বাঁশ ঝাড়ে হাত দিস তাহলে তুই নির্ঘাত মরবি, যেভাবেই হোক তুই মরবি, তোকে বাঁচাতে পারবে না কেউ, কথাটা সবাইকে জানিয়ে দিস। তারপর ঘুম থেকে উঠেই সবাই তাড়াতাড়ি আমার বাড়িতে এসেছে এই কথা সবাইকে জানানোর জন্য। কথাগুলো আমি খানিকক্ষণ জড়বুদ্ধির মতন দাঁড়িয়ে রইলাম শুনে। অনেক চেষ্টা করেও তাদের রাজি করতে পারলাম না। এমনিতেই তারা অনেক কুসংস্কারাচ্ছন্ন, তার উপর সবাই মিলে এই স্বপ্ন দেখেছে, তাই কেউ রাজি হয় না। শেষমেশ কুদ্দুস ভাই দায়িত্ব নিলেন অন্য জায়গা থেকে কিছু মানুষ এনে দেয়ার। পরদিন সেই নতুন লোকেরা এলো, একটু সময় লাগালেও তারা মোটামুটি ভালোভাবেই পরিষ্কার করে দিল জায়গাটা। সেই রাত্রে আমি দেখলাম ভয়ঙ্কর স্বপ্ন। প্রচন্ড জোরে বাতাস বইছে, বাতাসের সনসন শব্দ অস্বাভাবিক রকমের জোরে জোরে এসে কানের পর্দাকে এফোঁড় ওফোড় করে দিচ্ছে। একটু পর এই সকল শব্দকে ছাপিয়ে পরিষ্কার শুনতে পাচ্ছি একটা কণ্ঠ। আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আমরা এখন থেকে চেষ্টা করব নতুন নতুন সব ঘটনাগুলো তুলে ধরা আপনাদের মাঝে, কারণ এটাই আমাদের প্রতিজ্ঞা আর কি, আপনাদেরকে ভূত এফএমের মধ্যে ডুবিয়ে রাখবো ইনশাআল্লাহ। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন চ্যানেল সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। চলুন চলে যাই ঘটনার মতো হাসি শুরু করলো। হাসির দমকেই বলতে লাগলো, তবে এত সহজে তুই মরবি না। চোখের সামনে আগে নিজের সব কিছু ধ্বংস হতে দেখবি, নিজের পরিবারকে মরতে দেখবি, তারপর তোর মৃত্যু দেখে আমরা উল্লাস করব। মৃত্যুর জন্য তৈরি হ। ঘুম ভালো হলো না। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর সবার আগে আমি মা, দাদি, চাচা, চাচি আর ভাই বোনকে জিজ্ঞেস করি যে গত রাতে কোনো স্বপ্ন তারা দেখেছে কিনা। আমি ভেবেছিলাম প্রত্যেকে হয়তো বলবে যে বাজে কিছু স্বপ্ন দেখেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কেউ কিচ্ছু দেখেনি গতকাল রাতে। তার মানে ব্যাপারটা শুধু আমার একার সাথেই ঘটে যাচ্ছে। কিন্তু কেন? এর সাথে ওই বাঁশঝাড়েরই বা কি সম্পর্ক? সব গুলিয়ে যাচ্ছে, তবুও দমে গেলাম না। একটু বেলা হতেই লক্ষ্য করলাম কুদ্দুস ভাই দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ে আসছেন আমার বাড়িতে। বাড়ির উঠান পেরিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, ফাহিম ভাই, ওই দিকে তো আর এক সর্বনাশ হয়ে গেছে। আমি চমকে উঠলাম, কি হয়েছে? কুদ্দুস ভাই বললেন, গতকাল রাতে যারা আপনার বাড়িতে বাঁশ কেটে গিয়েছে তাদের সকলেরই গায়ে ভীষণ জ্বর। আমি তো খবর পেয়ে দৌড় দিয়ে আপনার বাড়িতে এলাম। আপনি আমার সাথে চলেন। আমি দেরি না করে কুদ্দুস ভাইয়ের সঙ্গে রওনা দিলাম। সেই লোকেরা একই কলোনির ভেতরে থাকে। সেখানে গিয়ে তাদের সাথে কথা বলার পর আমি সত্যি ভয় পেয়ে যাই। প্রথম দিনের মানুষদের মতোই এরাও প্রত্যেকেই গতকাল রাতে একটা করে দুঃস্বপ্ন দেখেছে। অনেকগুলো মানুষের মতো অবয়ব তাদের ওই বাঁশঝাড়ের চারিদিকে ঘিরে ফেলেছে। এবার সবাই গোল হয়ে ঘুরে ঘুরে বলতে লাগলো, আমাদের সর্বনাশ করে পার পেয়ে যাবি ভেবেছিস? কখনো না, তোরা তো শাস্তি পাবেই। সব থেকে বড় শাস্তি পাবে বাড়ির লোকগুলো। এই স্বপ্ন দেখার পর থেকেই গতকাল কাজে আসা প্রত্যেকটি লোক অসুস্থ হয়ে পড়েছে। কি করব বুঝতে পারছিলাম না। তবুও চিকিৎসা বাবদ তাদের কিছু টাকা পয়সার ব্যবস্থা করে বাড়িতে এলাম। এত কিছু চিন্তায় মাথাটা খুব ঝিমঝিম করছিল।
বাবা ফোন করলে তাকে সবকিছু খুলে বললাম। ভেবেছিলাম বাবা বোধহয় সমাধান হিসেবে কিছু একটা বলবেন, কিন্তু আমার কথা শুনে বাবা তো হেসেই খুন। বাবা হাসতে হাসতে বললেন, আরে বেটা, এসব হলো ওদের কুসংস্কার। এদের এই কুসংস্কারের চিন্তা ভাবনা নিয়ে মাথা কামানোর কোনো দরকার নেই। তুমি তোমার মতো কাজ করো। প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল। সেদিন সন্ধেবেলা নামাজ পড়ে আমার ঘরে গিয়ে লাইট নিভিয়ে বিছানায় শুয়ে চোখ বন্ধ করছি মাত্র, প্রায় সাথে সাথে আমার কানের খুব কাছ থেকে কেউ ফিসফিস করে বলতে লাগলো, এখনো তো কিছু শুরু হয়নি, তাতে এই অবস্থা। শুরু হলে পরে তোর কি হবে? লাফ দিয়ে উঠে বসলাম। বিছানা থেকে লাইটের সুইচ অনেকটা দূরে উঠে গিয়ে সুইচ টিপলাম। লাইট জ্বলল না। মানে মাথার উপর তো ফ্যান ঠিকই ঘুরছে, লাইটে আবার কি সমস্যা হলো? আবারও সুইচ টিপলাম। এবার শব্দ হবার সাথে সাথেই আশেপাশের সব শব্দ বন্ধ হয়ে গেল। একেবারে শুনশান পরিবেশ। কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আমার চতুর্দিকে অনেকেই দাঁড়িয়ে আছে। গরম নিঃশ্বাস টের পাচ্ছি ঠিকই, অথচ আমি ছাড়া আর কেউ নেই। আর পারছিলাম না, মাথা ঘুরছে বনবন করে। আমি একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। জ্ঞান ফিরে আসার পরেই খেয়াল করলাম আমার ঘরে বাতি জ্বলছে। আশ্চর্য, এটা কি আদৌ সম্ভব? সামান্য ঘাড় ঘুরিয়ে তাকালাম, দেখলাম আমার চাচাতো ছোট বোন সুমাইয়া আমার পাশে বসে আছে। এবার সুমাইয়াকে জিজ্ঞেস করলাম, বাড়ির অন্যরা কোথায় রে? এরপর সুমাইয়া আমাকে যা বলল তা শোনার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। কিছুক্ষণ আগে দাদি ছাদের দরজা লাগাতে আসার সময় হঠাৎ করেই ওপরের সিঁড়ি থেকে বেকায়দায় পড়ে গিয়ে কোমর ভেঙে ফেলেছেন। কথা শুনে বিছানা থেকে উঠতে চাইলাম, কিন্তু পারলাম না। অসম্ভব ভারী হয়ে আছে মাথা। এর মধ্যে লোডশেডিং হয়ে গেল। আবছা অন্ধকারের মধ্যেই বোনকে বললাম, একটু পানি নিয়ে আয়, খুব তেষ্টা পেয়েছে। বোন পানি আনতে গেল। ক্ষণিকের মধ্যে আমার কানের কাছে গরম নিঃশ্বাস, সেই ফিসফিসে আওয়াজ। কেমন? এভাবেই একটা দুর্যোগ যাবে, তারপর আরেকটা দুর্যোগ আসতে থাকবে। একে একে সবাই মরবে, আর সবশেষে তুই। চোখের সামনে সহ্য করতে পারবি তো এত কিছু? এরপর আবারও সেই শরীরই হিম করা হাসি হাসতে হাসতে সেই আওয়াজ গায়েব হয়ে গেল। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। এর মধ্যেই সুমাইয়া পানি নিয়ে এলো। খেয়ে সামান্য ধাতস্থ হলাম। খবর এলো দাদিকে শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দাদির কোমরের প্লাস্টার শুরু করা হয়েছে। মানে সামান্য স্বস্তি, আর প্রায় পুরোটাই অস্বস্তি নিয়ে রাতটুকু কোনো রকমে পার করলাম। শরীর ভালো না, এক ফোঁটাও ঘুম এলো না চোখে। ভোরবেলা ঘুম থেকে উঠে শরীর খারাপ থাকার পরও চলে গেলাম কুদ্দুস ভাইয়ের বাড়িতে। উদ্দেশ্য হলো একজন কবিরাজের সন্ধান। চুলোয় যাক পোল্ট্রি ফার্ম। আমার কাছে আমার পরিবার সবার আগে। কুদ্দুস ভাইকে বারবার ফোন করেও পাচ্ছিলাম না, তাই কষ্ট করে হলেও তার ঘরে যেতেই হলো। যাই হোক, কুদ্দুস ভাইয়ের বাড়িতে গিয়ে দেখি তিনি কাজে যাবার আগে ভাত খাচ্ছেন। খাওয়া শেষ হলে আমি কুদ্দুস ভাইকে সবকিছু বললাম। কুদ্দুস ভাই বললেন, ফাইন ভাই, এই গ্রামের তেমন অভিজ্ঞ কোনো লোক নেই। পাশের গ্রামে একেবারে শেষ প্রান্তে এক অনেক বৃদ্ধ লোক আছে। তিনি অনেক বৎসর ধরে এইসব চর্চা করেন। এখন এগুলো করেন কিনা জানি না। এখন আমি কাজে যাই ভাই, দেরি হয়ে যাচ্ছে। কাজ থেকে ফিরে কথা হবে। কাজ থেকে ফেরার পর সন্ধ্যার দিকে কুদ্দুস ভাই আর আমি সুমাইয়া গেলাম পাশের গ্রামে ওই কবিরাজের বাড়িতে। কবিরাজকে দেখে বুঝলাম তার বয়স ৮০ ওপরে তো হবেই। কবিরাজ আমাদের দেখার পর খুবই নম্র স্বরে বললেন, কোনো সমস্যা নিয়ে এসেছেন? আমরা মাথা নাড়লাম। তিনি বললেন, আমি তো এখন আর কবিরাজি করি না, তারপরও তোমাদের সমস্যার কথা খুলে বলো, দেখি আমি কিছু করতে পারি কিনা। এরপর এতদিন পর্যন্ত যা যা হয়েছে সবকিছু তাকে খুলে বললাম। সবকিছু শুনে কবিরাজ অবাক হয়ে বললেন, তুমি কি খলিলুল্লাহর নাতি? এবার আমরা তিনজনেই চমকে উঠি। আমার দাদার নাম খলিলুল্লাহ, কিন্তু আমার দাদার নাম কবিরাজ জানলেন কেমন করে? জিজ্ঞেস করতে তিনি বললেন, সে এক বিশাল কাহিনী, তোমরা জানো না, কারণ এই কাহিনী তোমাদের জন্মের আগের। আমি বললাম, সে সময় কি হয়েছিল সেটা আপনার মনে আছে? তিনি বললেন, কেন মনে থাকবে না, অবশ্যই আছে। আমি এই ঘটনার সমাধান করে দিতে পারি, তবে সেটা কাল সকালের আগে সম্ভব নয়।
আগে তোমাদের বলি, আজ থেকে 40 বছর আগে কি হয়েছিল সেই সময়। এই পর্যায়ে কবিরাজ দাদা তার ঘটনা বলতে শুরু করলেন। আজ থেকে 40-45 বছর আগের কথা। তখন তোমাদের জন্মই হয়নি। তোমার বাবা ছিল কিশোর, আর তোমাদের দাদু অর্থাৎ খলিল ছিল মধ্যবয়সী। খলিল ছিল আমার বন্ধু মানুষ। আমাদের মধ্যে অনেক মিলমিশ ছিল। আমাদের আর্থিক অনটনের সময় খলিল আমাকে নানাভাবে সাহায্য করেছিল। তার এই উপকার আমি কখনো ভুলতে পারবো না। সেই সময় খলিলের জমিজমা পাওয়ার লোভে ওর এক আত্মীয় ওর ওপর কালো জাদু করে এবং জিন চালান দেয়। কিন্তু বিপদ বুঝতে পেরে খলিল আমার কাছে ছুটে আসে সাহায্যের জন্য। তখন আমি পুরো দমে কবিরাজি চর্চা করি। আমি বুঝতে পারি যে খলিলের পরিবারের ক্ষতি করার জন্য একটি জিনের পুরো পরিবারকে চালান করে দেয়া হয়েছে। খলিলের পরিবারের উপরে বিপদ নেমে আসছে। আমি খুব কষ্ট করে ওই জিনদের সাথে কথা বলতে সক্ষম হই। ওই জিনরা ভীষণ খারাপ আর ধূর্ত প্রকৃতির। তাদেরকে আমি এখান থেকে চলে যেতে বলি। তারা যাবার জন্য আমার কাছে শর্ত দেয় যে তাদের আদেশ করা হয়েছে খলিলের প্রাণ নেয়ার জন্য, সেটা না নিয়ে তারা যাবে না। আরেকটা শর্ত দেয় যে এই বাড়ির সীমানার বাইরে তারা যাবে না। বাড়ির সীমানার ভেতরে ওই বাঁশ ঝাড়েই তারা আশ্রয় নেবে। কিন্তু তাদেরকে কেউ বিরক্ত না করলেও তারাও কাউকে ক্ষতি করবে না। পরিবারের সকলের মঙ্গলের কথা চিন্তা করে খলিল সব কঠিন শর্ত মানতে রাজি হয়। সেদিনই খলিল বাড়িতে গিয়ে হঠাৎ করে রক্তবমি করতে করতে মারা যায়। মারা যাবার আগে কাউকে সে এই ব্যাপারে কিছু বলে যেতেও পারেনি। আমাকে কিছুদিন পর অন্য কারণে এই এলাকা ত্যাগ করতে হয়। কয়েক বছর আগে আবার ফিরে এসেছি ভিটায়। শরীর ভালো থাকে না, তাই কারো সাথে এখন যোগাযোগ নেই। তোমার দাদিকে আমার কথা বলো, তিনি আমাকে চিনতে পারবেন। কাল আমার শিষ্যদের পাঠাবো। ওরা 8টি মহাশক্তিশালী কবচ নিয়ে যাবে এবং বাড়ির 8 দিকে 8টি পুঁতে দিয়ে আসবে। শুধু এটা মনে রেখো, এই কবচগুলো যেন কখনো সরানো না হয়। এই কবচগুলো আমি আমার সারা জীবনের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে নির্মাণ করব। কাজেই এগুলো যাতে নিরাপদে থাকে সেই দায়িত্ব তোমাদের উপরেই। আশা করি তোমাদের পরিবারের আর কোনো ক্ষতি হবে না। যাও, এবার বাড়ি চলে যাও। সর্বশক্তিমান আমাদের সকলের মঙ্গল করুক। কবিরাজ দাদুর কথা শেষ হলো। আমরাও ফিরে এলাম বাড়িতে। পরদিন যথারীতি কবিরাজ দাদুর শিষ্য এসে কবচগুলো স্থাপন করে দিয়ে যান। এরপর থেকে আমার পরিবারে আর কোনো সমস্যা হয়নি। এই বলে ফাহিম ভাইয়া তার ঘটনা শেষ করলেন। এই ছিল আজকের ঘটনা। আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকুন। সবাইকে শুভকামনা জানিয়ে এখানেই রাশ টানছি। যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার ঘটনাটা খুব ছোট্ট করে প্লিজ বলবেন। থ্যাংক ইউ রাসেল ভাই। তো আমার দ্বিতীয় ঘটনাটা হচ্ছে ভাইয়া, আমরা যখন 4th সেমিস্টারে পড়তাম টেক্সটাইলে, তো আমার একটা ফ্রেন্ড আমার ডিপার্টমেন্টই, তো ওর একটা বোন, ওর বোনের বিয়েতে আমার ইনভাইট করছে। তো আমাদের তখন এক্সাম শেষ, সেমিস্টার ফাইনাল শেষ। তো ওর বোনের বিয়েতে আমরা গেছি। তো যখন বন্ধ ছিল, তো আমরা 4টা-5টা ক্লোজ ফ্রেন্ড যারা ছিলাম তারাই গেছি। তো যাওয়ার পরে সাধারণত বিয়ের পরের দিন আন্টির প্রচন্ড মন খারাপ ছিল। তো আন্টি আসতে দিতে চাইতেছিল না আমাদেরকে। তো আন্টির রিকোয়েস্টে ওই দিন থাকি আমরা ওদের বাসায়। তো ওদের বাসায় থাকার পরে ওই যে ফ্রেন্ডটার বাসায় গেছি, ওর নাম ছিল অ্যালেন। তো ওইটা বরিশালেরই কোনো একটা জায়গায় সম্ভবত, কারণ আমি নামটা বলতে চাচ্ছি না জায়গাটার। তো ওইখানে আমরা থাকি। তো চিন্তা করলাম অনেকদিন পরে অনেকগুলো ফ্রেন্ড একসাথে, তো আমরা কিছু একটা মজা টজা করি। তো আমরা চিন্তা করলাম কি আজকে একটা বারবিকিউ পার্টি দিব। তো সাধারণত আয়োজন করা হয়েছে বারবিকিউ পার্টির। তো সন্ধ্যার পরে এটা করার পরে তো এইটা পার্টিটা করতে করতে আমাদের প্রায় 12টা বেজে গেছে। তো 12টা বাজার পরে আমরা ফ্রেন্ডসরা মিলে গল্প করতেছিলাম। তো গল্প করতে করতে এক টাইমে গল্পের ফাঁকে একটা টপিক চলে আসে, ভূতের টপিক। তো ভূতের টপিকের মধ্যে আমাদের একটা ফ্রেন্ড, ওর নাম রাশেদ। তো ও বেশি কিউরিসিটি ছিল, ওর বেশি। আর সুজন নামে একটা ফ্রেন্ড ছিল, ওরও মোটামুটি কিউরিসিটি ছিল। তো ওরা ওই অ্যালেনের জিজ্ঞাসা করতেছে তোদের এইখানে কি কোনো ভৌতিক প্লেস আছে। তো অ্যালেন বলতেছে যে হ্যাঁ আছে, একটা শ্মশান আছে, তো ওইখানে নাকি ভূত প্রেত অনেক কিছু দেখা যায় শুনছি আগে। তো ওরা বলতেছে যে চল আমরা এখনই যাবো, ওইখানে দেখতে যাব। তো আমার আরেকটা ফ্রেন্ড ফয়সাল, ও বলতেছে থাক, যাওয়ার দরকার নেই। আমিও বেশি ইচ্ছুক ছিলাম না যাওয়ার জন্য। তো এবং ওইখানে যে ঘটনাটা ঘটে সেটা তো আপনার নিজের চোখে ঘটেছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমি ঘটেছিল, গিয়েছিলাম। ওইখানে সেটা বলেন আমাকে। তো যখন আমরা নদীর পাড়ে যাই, মানে শ্মশানটা ছিল নদীর পাড়ে। তো আমরা গল্প করতেছিলাম কিছু ফ্রেন্ড 4-5 জন মিলে বাইরে। আর ওরা আমাদেরকে না জানায় ওই যে রাশেদ আর সুজন আর অ্যালেনকে সাথে নিয়ে ওরা মন্দিরের এই শ্মশানের ভিতরে ঢুকে গেছে। তো শ্মশানটা ছিল 2টা গেট রাসেল ভাই, একটা পিছনে গেট, একটা সামনে গেট। পিছনে গেটটা ছিল একটু ঝোপঝাড় ভাঙা ছিল, সামনে গেটটা খোলা ছিল। তো ওরা ভিতরে যায় নাকি দেখতেছে, পরে ওদের মুখ থেকে আমি যেটা শুনছি
দেখতেছে তখন রাত প্রায় 1টা থেকে 1:30 হবে আনুমানিক, তখন নাকি একটা লাশ পোড়ানোর জন্য আনছে। আচ্ছা, তো 2জন লোক একটা লাশ পোড়ানোর জন্য লাশটা রেডি করতেছে আসলে কাঠ দিয়ে। তো ওরা অবাক যে এত রাত্রে লাশ পোড়ানোর তো কোনো কথা না, আর 2জন লোক কেন আসবে লাশ পোড়াইতে। তো ওরা দেখতেছে, তো হঠাৎ করে যখন ওরা এটা খেয়াল করলো যে লাশের গায়ে যখন আগুন ধরায় দেওয়া হয়, যে কাঠে আগুন ধরায় দেওয়ার পরে দেখতেছে ওরা হঠাৎ করে লোক 2জন নাই। তো ওরা তো বেশ অবাক, ওরা ভাবলো হয়তো আশেপাশে থাকতে পারে অন্য কোথাও। তোরা আসলে দেখতে চাচ্ছে যে আসলে কিভাবে লাশটা পড়ে। তো ওইটা দেখার পরে ওরা দেখতেছে কি রাসেল ভাই, ওরা সবচেয়ে বেশি অবাক হয় যখন লাশের গায়ে আগুন ধরায় দেওয়া হয়, ওরা নাকি ওই লাশটা নাকি আস্তে আস্তে উঠে এরকম বসে পড়ছে। তো বসে পড়ার পরে ওরা তো মানে ওদের বেশ ভয় পাইতেছে। তো ওই লাশটা নাকি জিব্বাটা বের করে হা করে আছে। তো অ্যালেন যে ও তো স্থানীয় ছিল, ও বুঝে ফেলছে, ও নাকি ওই পরে ওর মুখ থেকে শুনছিলাম ও নাকি চিনছে জিনিসটা। তো ওইটা ছিল এরকম যে ওই যে লাশটা ছিল উনি নাকি ওদের এলাকায় 2 মাস আগে ওনার বউয়ের সাথে ঝগড়া হওয়ার পরে উনি নাকি গলায় ফাঁস দিয়ে মারা গেছিল। তো ও সবচাইতে বেশি ও বুঝার পরে ওই যে সুজন আর রাশেদরা বলতে, দোস্ত এইখানে আর 1 মিনিট না, চল এখান থেকে। তো আল্লাহর নাম নিতেছিল ওরা। তো মানে এমন অবস্থা হইতেছিল ওরা সামনে গেট দিয়ে না বের হয়ে ওরা নাকি পিছনে গেটে দৌড় দিছিল। তো একজন দৌড় দিছে, এমন অবস্থায় আমরা আবার বাইরে মানে দেখলাম যে 10-15 মিনিট ধরে ওদেরকে খুঁজে পাচ্ছি না। তো ওদেরকে আমরা খোঁজ করতে শুরু করলাম। তো আমি ওদেরকে ফোন দিতেছি, ওরা ফোন পিক করতেছে না। তো আমরা বেশ চিন্তিত হয়ে গেলাম। পরে আমরা মন্দিরের ভিতরে যাই আস্তে আস্তে ওদেরকে খুঁজতে যাই, দেখি যে মানে আমাদের ফোনে টর্চ ছিল। তো টর্চ জ্বালায় রাত্রেবেলা অন্ধকারের মধ্যে ওদেরকে খুঁজতে যায় দেখি যে একজন মন্দিরের কোনায় বসে, ওই যে অ্যালেন ও কাঁপতেছে মন্দিরের কোনায় বসে। আর যে সুজন ছিল ও আরেকটু সামনে ওই গেটের পিছনে ঝোপের মধ্যে ও সেন্সলেস অবস্থায় পড়া। তো ওই অ্যালেনকে ধাক্কা দিয়ে বলতেছি কি হয়েছে। তো ও কোনো কথা বলতে পারতেছে না, চুপচাপ। পরে আমরা বুঝতে পারি যে হয়তো বড় খারাপ কিছু দেখছে। পরে ওদেরকে ওইখান থেকে নিয়ে আসি মন্দির থেকে। তো আমরা বাসায় নিয়ে আসি ওর, আর যে সুজন ওরও পানি টানি দিয়ে সেন্স ফিরানোর পরে ওর বাসায় নিয়ে আসি। তো আয়শা আর আন্টির কাছে কিছু বলি না, চুপচাপ শুয়ে থাকি। তো পরের দিন রাসেল ভাই ওই যে অ্যালেন আর সুজন ওদের প্রচন্ড জ্বর আসে গায়ে। তো গায়ে জ্বর আসার পরে তো আমরা আমাদের সময় হয়েছে, আমরা বাড়িতে চলে আসি। সুজনকে ওই জ্বর অবস্থায় নিয়ে আসি, আরেকটা ফ্রেন্ডকে পাঠিয়ে দিই ওর বাড়িতে পৌঁছানোর জন্য। তো ওই সুজনের প্রচন্ড জ্বর আসে। পরে ওর নাকি সুজনের এমন অবস্থা হয়েছিল যে ও খাবার দাবার প্রায় বন্ধ হয়ে গেছিল, খাইতে টাইতে পারতো না, আস্তে আস্তে শুকায় যেত এমন অবস্থা। তো পরে ওরে কোন একটা কবিরাজের কাছে যায় ওর আম্মা নাকি। তো যাওয়ার পরে ওরে জিজ্ঞাসা করে, কবিরাজ নাকি পুরো ঘটনার ডিটেলসটা বলে ওর আম্মারে। আচ্ছা, এরকম একটা কাহিনী হয়তো বা ওর লাইফে ঘটছিল। তো এরপরে সুজন হ্যাঁ স্বীকার করে ওর আম্মার কাছে সবকিছু। তো ওরে কিছু মানে একটা গোসলের মতো দেয়, ট্রিটমেন্ট করে, যে 7 ঘাটের পানি এনে ওর গোসল দেয়। আর রাসেল ভাই সবচেয়ে কষ্টদায়ক যেটা, আমাদের যে ওই ফ্রেন্ড অ্যালেন যার বাসায় আমরা গেছিলাম ওর বোনের বিয়েতে, তো ওই ফ্রেন্ডটা 6 মাস পরে নাকি ও নিজে সুইসাইড করে। ও ছিল আমাদের মধ্যে সবচেয়ে মেধাবী একটা ফ্রেন্ড। আচ্ছা, আমার ডিপার্টমেন্টের রেজাল্টও খুব ভালো। তো এটা আমাদের কাছে ছিল খুব কষ্টদায়ক একটা ঘটনা ভাই। থ্যাংক ইউ সো মাচ। চলে যাবো এখন হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে, এবং আশা করছি যে আপনারা সবাই আমাদের সঙ্গে পুরোটা সময় আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঘটনা আমি বলবো, স্বপ্নের মাধ্যমে যে মানুষের দেখা করে সেই বিষয়টা নিয়ে আমাকে একটা লোক এই কথাটা বলছে। গত সপ্তাহে আমাদের প্রোগ্রামটা এটা ছিল, তারপর আমার সাথে এই লোকটা শেয়ার করে। এরকম উনি মধ্যবয়সী একটি লোক, উনি সাংসারিক কিছু অশান্তির কারণে তো তার পরিকল্পনা ছিল সে আত্মহত্যা করবে। তার প্রেশান অশান্তি, তো তার পরিকল্পনা ছিল যে আমি আত্মহত্যা করব, আত্মহত্যা করলে আমি সব কষ্ট থেকে মানে ভালো থাকবো। তার এটাই চিন্তা ভাবনা ছিল যে আমি আর দুনিয়াতে থাকবো না, আমি চলে যাব। তো এই পরিকল্পনা অনেকদিন ধরে তার নাকি ছিল। তাই সে একদিন গাজীপুরও ঘুরে আসছে যে কিভাবে সে আত্মহত্যা করতে পারে। তো আত্মহত্যা যেদিন করবে এর 2 দিন আগে সে খুব ভালোভাবে নামাজ পড়ে এবং সবার সাথে ভালো ব্যবহার করে, কথাবার্তা ভালো বলে, এবং সে দড়ি কিনে নিয়ে আসে। সে এরকম চিন্তা করলো যে আমি রাত্রিবেলা যাব দেরি করে, যেন রাত 1-2টার দিকে আমি গাছের মধ্যে ঝুলে ফাঁস দিয়ে মরে যাব। আচ্ছা, তো সেই কথার মতো সে এরকম রাত্রিবেলা সে গাজীপুরে রওনা দেয় ঢাকার থেকে। সে যেখানে গেছে গাজীপুর, উনি আবার ধূমপান করতো। তো সেই বনটার ভিতরে, বাগানটার ভিতরে গিয়ে বসে খুব চিন্তা করতেছে যে করবে কি করবে না সে, এবং খুব টেনশনে ধূমপান করতেই ছিল। ওই সময় মুহূর্তে একটি পাগল তার কাছে আসে, একেবারে খুব পাগল। ওনার কাছ থেকে সে সিগারেটটা হাতে নিয়ে সেই পাগলটা টান দিয়ে শুরু করে, মানে ধূমপান করে। ওনার হাতে যে দড়িটা ছিল সে পাগলটা দেখে
এবং সে পাগলটা তার কাছ থেকে দড়িটা কেড়ে নিয়ে সে গাছের মধ্যে ঝুলিয়ে সে পাগল নিজেই আত্মহত্যা করে। আচ্ছা, এই আত্মহত্যা করার সময় তার চেহারাটা বিভৎস হয়ে যায় এবং সেই ব্যক্তি আমাকে বলল যে যখন ওই পাগলটা আমার চোখের সামনে এই কাজটা করলো, আমি এমন ভাবে ভয় পেলাম যে ওকে বাঁচাবো না কি করব সেটা আমি জানিনি, আমি ছুটে পালালাম। আচ্ছা, এমন ছুটে পালালাম, সেই থেকে এখনো ঘুমের মধ্যে বললো যে রাত্রে ঘুমাবো বা দিনেই ঘুমাই, হুম, সেই পাগলটা আমাকে ডাকতে থাকে যে আসো আমার কাছে এবং তুমি ফাঁসি দাও। হুম, সে এখনো বলল যে আমি যে দিনের বেলাও ঘুমাতে সময় ওই পাগলটাকে দেখতে পাই, রাত্রে বেলা ঘুমাইলেও আমি সেই পাগলটাকে দেখতে পাই। আমাকে ঘুমের মধ্যে শুধু বলে আসো আমার কাছে, তুমি এসে ফাঁসি দাও। আচ্ছা, তো এই পর্যন্ত তারিখগুলো চলতেছিল। সে ডাক্তারের পরামর্শ নিয়েছিল, তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়। হুম, উনি বললো ঘুমের ওষুধ খাওয়ার পরেও উনি দীর্ঘ সময় এই ফাঁসি এই পাগলটাকেই দেখে। হুম, অর্থাৎ সে পাগলটাকে কখনো দেখে নেই, সে পাগলটাকে চেনে না। সেদিন সেই গাজীপুর যাওয়াতে তার কাছে একটু সামান্য বসলো হুম, এবং সেই উনি নিজে আত্মহত্যা করবে, কিন্তু সেখানে সেই পাগলটা যে আত্মহত্যা দেখালো, হুম, এখন সেটাও বললো যে পাগলটা কি সত্যিকার আত্মহত্যা করেছে না আল্লাহ আমাকে সাহায্য করেছে যে ভয় দেখে এখান থেকে পালানোর জন্য, সেটা আমি জানি না। আচ্ছা। এটাই আমার ছিল ভাইয়া ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ওয়ালাইকুম সালাম। আমি মাহমুদ হাসান মুন্না, আমি জি। এসেছি বরিশাল থেকে। জি, বলুন আপনার ঘটনা। তো রাসেল ভাই, প্রথমেই বলতে চাই, আমি আজকে প্রথম যে ঘটনাটা বলবো সেটা আমার দাদার কাছ থেকে শোনা। আমার দাদা গত ডিসেম্বর মাসের 23 তারিখে মারা গেছে। সবাই আমার দাদার জন্য দোয়া করবেন। তো আমার দাদারা ছিলেন দুই ভাই। তো দাদারাদের যে পুরানো বাড়ি সেটা ছিল আমাদের যে বর্তমান যে এলাকা চন্দ্রমোহন, তার পাশে একটা গ্রামে চরদারিয়াল নাম। জি, তো ওইখান থেকে দাদারা চন্দ্রমোহন আইসা একটা বাড়ি করে। তো দাদারা দুই ভাই বাড়ি করার পরে ওই বাড়িতে থাকতো, নতুন বাড়িতে থাকতো দাদারা দুই ভাই, আর আমার যে বড় দাদি ছিলেন উনি আর ওনার আম্মা। তো থাকার পরে তো বাসার যত কাজ টাজ, পুরুষ বলতে আমার দাদাই ছিলেন, কৃষি কাজ করতেন দাদা তখন তো সারাদিনের কাজ শেষে আমাদের ওইখানে আবার রাসেল ভাই গ্রাম অঞ্চলে, জি, যে আজকে থেকে মানে 60 দশকে, জি, 1960 দশকের দিকে, তো ঘটনাটা ছিল এমন। জি, আমাদের পাশের গ্রামে একটা লাঠি খেলার আয়োজন করা হয়েছিল, যে বাংলা বাজার নামে একটা জায়গায়। তো ওইখানে দাদা চিন্তা করলেন যে সারাদিনের কাজ শেষে লাঠি খেলা দেখতে যাবে। তো দাদা যখন মানে সারাদিনের কাজ শেষ করার পরে লাঠি খেলা দেখতে যাবে, তো আগে গ্রাম অঞ্চলে তেমন রাস্তাঘাট অবস্থা ভালো ছিল না, তো মানুষের চলাচলের মাধ্যম হিসাবে নৌকা ব্যবহার করতো। বিশেষ করে যারা কৃষিকাজ করতো তাদের তো বাসায় নিজেদের একটা করে নৌকা থাকতো এমন। তো দাদা সারাদিনের কাজ শেষে নৌকা নিয়ে ওই পাশের গ্রামে যেখানে লাঠি খেলা হচ্ছে ওইখানে চলে যায়। তো উনি সন্ধ্যার পরে ওনার কাজ শেষে লাঠি খেলা দেখতে যায়। তো লাঠি খেলা শেষে যখন বাসায় আসতেছিল তখন আনুমানিক রাত, উনি আমার যেটা বলছেন 10টা থেকে কি 11টা হবে এরকম একটা মাঝামাঝি সময়। তো উনি আসতেছেন নৌকা দিয়ে, আস্তে আস্তে একা আসতেছেন রাত্রেবেলা। তো গ্রাম অঞ্চলে 10টা 11টাই অনেক রাত্র। তো উনি যখন খালের একটা পাড় দিয়ে আসতেছিলেন, তো খালটা ছিল বিলের সাথে মানে অ্যাডজাস্ট করা। তো ওই সময়টা ছিল বর্ষাকাল, পানিতে পুরা ভরা ছিল। তো উনি খালের পাড় দিয়ে যখন আসতেছিলেন, কিছু দূর যাওয়ার পরে উনি দূরে একটা আলো দেখতে পায়। তো যখন আলোটা দেখতে পায়, তো উনি নৌকা চালায় যখন আলোটার কাছাকাছি চলে আসে, তো দেখে যে ওইখানে একটা ঘাট ছিল, ওই ঘাটের পাড়ে একটা মহিলা দাঁড়ানো। তো ওনারে মহিলা হাত দিয়ে ইশারা করতেছে নৌকাটা থামানোর জন্য। তো উনি নৌকাটা থামানোর পরে উনি যেটা দেখছে, তো ওই যে মহিলা ওনারও চিনে, আমাদের এলাকার এক লোক, ওনার নাম ছিলেন জব্বার, ওনার আম্মা। জি, তো উনি বলতেছে যে বাবা, তুমি আমার একটা উপকার করবা, আমার স্ত্রীর তো মানে এই প্রসব বেদনা উঠছে, তুমি একটু কষ্ট করে, আমাদের ওই গ্রামে একটা মহিলা ছিলেন দাইমা, যিনি উনি আবার ওই মানুষের বাড়ি বাড়ি যেয়ে এই কাজ করতেন, মানুষের সাহায্য করতেন। তো আমার একটু ওই যে খান নামে একটা বাড়ি ছিল, তো ওইখানে নামাই দিবা একটু কষ্ট করে, আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, ওনার ছেলে আবার আর্মিতে চাকরি করতো তখন। জি, তো উনি অত কিছু ভাবে নাই, তখন উনি চিন্তা করলো যে মানুষের সাহায্য করি। তো উনি উঠানোর পরে উনি নৌকা চালাচ্ছে। তো তখন রাসেল ভাই ওই সময়টা ছিল ভাটা চলতেছিল তখন। তো উনি পিছনে ফিরে দাঁড় বাইতেছিল নৌকার। তো ওইটা বাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আমার দাদা আবার কি করতেন, স্মোক করতেন। তো উনি চিন্তা করলো যে এখন একটা সিগারেট ধরাই, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে।
তো উনি সিগারেট ধরানোর জন্য, সিগারেটটা ছিল আবার পিছনে, উনি সেটা নেওয়ার জন্য একটু পিছনে তাকায়। তো রাসেল ভাই তাকানোর পরে উনি ফার্স্ট যেটা দেখে তো সেটা হলো গিয়া ওই যে মহিলার হাতে একটা কুপি টাইপের একটা দেখছিল প্রথম। তো আসলে এটা কুপিও না, ওটা কিসের আলো উনি ওইটা আজকে পর্যন্ত আমার যখন বলছে তখনও মানে ওটা জানতে পারেন ওটা কিসের আলো ছিল। জি। তা আরেকটা জিনিস লক্ষ্য করে রাসেল ভাই, ওই মহিলার হাতে নাকি একটা ব্যাগ ছিল যেটা উনি আন্ধারে দেখতে পারে নাই, অন্ধকারের মধ্যে। তো উনি দেখতেছে যে ওই মহিলা ওই পুটলি থেকে কিছু একটা বের করে লাইক মানুষের কাটা হাত উনি নিচের দিকে তাকায় ওইটা চাবায় চাবায় খাচ্ছে। তো রাসেল ভাই এটা দেখার পরে দাদা মানে খুব বেশি ভয় পায়। তো হঠাৎ করে ওই মহিলা মানে টের পায়ে গেছে, ওনার দিকে তাকাইছে। তাকানোর পরে দাদা আল্লাহর নাম নিতেছিল তখন। তো ওনার টার্গেট ছিল একটাই, নৌকাটা কোনো একটা ভাবে খালের সাইড করে উনি লাফ দিবে ওইখান থেকে, নৌকা থেকে। তো উনি কোনোভাবে নৌকাটা সাইড করে খাল থেকে লাফ দেয়। তো লাফ দেওয়ার পরে উনি দৌড় দেওয়ার চেষ্টা করে। তো উনি দৌড় দিয়ে কিছু দূর যায় সামনে, ওনার কাছে মনে হইতেছিল যে উনি যতই যাচ্ছে মানে ওনার পা হাত পা সব অবশ্যই আসতেছে, হাত পা চলতেছে না ওনার। আচ্ছা। কিছু দূর যাওয়ার পরে উনি দেখতেছে যে ওই মহিলা ওনারে হাত দিয়ে ইশারা করে ডাকতেছে। তো উনি অনেক কষ্ট করে আল্লাহর নাম নিতে নিতে মানে দৌড়ে কিছু দূর যায়। তো যাওয়ার পরে ওই আগে মানে বাড়িঘর ছিল একটু দূরে দূরে, তো উনি একটা বাড়ির কাছাকাছি চলে আসে। তো চলে আসার পরে ওই বাড়ির সামনে ছিল একটা তাল গাছ। তো উনি দেখতেছে যে তাল গাছ থেকে ধাপ করে একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে উনি দেখতেছে যে ওনার কিছু দূর সামনে একটা লোক, জুব্বা পরিহিত একটা লোক, দুই পা মেলে উনি দাঁড়ায় আছে ওনার সামনে। আর পিছন থেকে যে ওই মহিলা উনি লাফায় লাফায় রাসেল ভাই ওনার সামনে আসতেছে। তো উনি এটা দেখার পরে ওই মহিলাটা যখন লাফায় লাফায় সামনে আসতেছিল তো ওনার দিকে একটা বিদকির একটা হাসি দিতেছিল তখন। তো হাসিটা দিয়ে যখন ওনার সামনে চলে আসে তখন আমার দাদা নিজেরে ঠিক রাখতে পারেনি, তখন উনি সেন্সলেস হয়ে পড়ে ওইখানেই। তো পরের দিন সকালে রাসেল ভাই ওই যে খালে যারা মাছ ধরতেন, জাল পাতা ছিল, জাল দিয়ে মাছ ধরতেন বর্ষাকালে। তো এক লোক এরকম সকালবেলা ওনার জাল উঠানোর জন্য আসে। তো আসার পরে নাকি দাদার মুখ থেকে যেটা শুনছিলাম ওনারে সেন্সলেস অবস্থায় পাইছে ওইখানে। তো পাওয়ার পরে পরের দিন দাদারে বাসায় নিয়ে আসে। তো দাদার প্রচন্ড জ্বর ছিল গায়ে। তো জ্বরটর থাকার পরে ওনার বাবা, আমার দাদার যে বাবা, তো উনি আবার মসজিদে ইমামতি করতেন। তো উনি ঝাড়ফুঁক করেন। পরে আমাদের এলাকায় স্থানীয় এক পীরের কাছে নিয়ে যায়, চন্দ্রমণির এক পীর। তো ওনার কাছে নিয়ে যাওয়ার পরে এই ঝাড়ফুঁক টুক করে তারপরে আর ওনার সাথে কোনো সমস্যা না রাসেল ভাই। এই ছিল আমার প্রথম ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। চলে যাচ্ছি একটি অডিও ক্লিপে, ফিরে আসবো একটু পরেই। স্টে টিউনড টু ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। নমস্কার রাসেল ভাই, আমি দীপ। অনেকদিন পর আমি ভূত এফএমে অডিও স্টোরি পাঠাচ্ছি কলকাতা থেকে। তো প্রথমেই আপনাদের সবাইকে জানাই এবং ভূত এফএম টোটাল টিমকে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আশা করি আপনি ভালো দলেই আছেন রাসেল ভাই। তো আজ আমি আমার একটা ফ্রেন্ডের ঘটনা বলবো, যে একজন ডাক্তার। এটা আমি তার থেকে অনেকদিন আগেই কালেক্ট করেছিলাম, বাট আমার কাজের জন্য আমি এটা শেয়ার করতে পারিনি। যদি আপনার ভালো লেগে থাকে এটা সবাইকে শোনাবেন। তো আমি সরাসরি তার ঘটনায় চলে যাচ্ছি। আমার ফ্রেন্ড একজন ডাক্তার, ক্লিনিক আছে তার, পাশাপাশি সে একটা সরকারি হাসপাতালে সে প্র্যাকটিসও করে। তো অপারেশনে কাটা ছেঁড়া থেকে শুরু করে মর্গে যাওয়া আসা এগুলো কমন ব্যাপার তার কাছে। কিন্তু তার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা সে এখনো যদি কোনো দূরে কোনো পেশেন্টকে দেখতে যেতে হয়, সে এই ঘটনাটা তার মনে পড়ে যায়, মানে সে ভাবে যাওয়ার আগে। তো আমি সেই ঘটনায় যাচ্ছি। তো একদিনকে তার ক্লিনিকটা বন্ধ করার সময়, তার ক্লিনিকে একজন রিসেপশনিস্ট আছে, তো সেই ক্লিনিকটা বন্ধ করেন। তো ডাক্তার মানে যে বন্ধু আমার, সে বাড়ি যাওয়ার সময় একটা ফোন আসে তার ফোনে। ফোন আসার সময় তাকে একটা পেশেন্টের বাড়ির লোক বলে যে ডাক্তারবাবু এরকম আমার বাবার এই হয়েছে, আপনি তাড়াতাড়ি আসুন, তাহলে আমার বাবা বাঁচবে না। তো একটু চমকে যায় যে হুট করে বলছে এরকম এরকম কথা, কোনো চেনা পরিচিত পেশেন্ট কি, এটা ভাবেও। কিন্তু তারপর যখন নাম টাম জানে তখন দেখে ওর কোনো চেনা পরিচিত পেশেন্টও না। কোথা দিয়ে ফোন করছে এটা জানলে ও আরো অবাক হয় যে এত দূরে ও কোনোদিনও পেশেন্ট দেখতেই যায়নি, তাহলে ওকে জানলো কিভাবে? হয়তো জানতে পারে কারো থ্রুতে। তো সে বলে যে আমার এখন ক্লিনিক বন্ধ হয়ে গেছে, আমি বাড়ি চলে যাব। তখন খুব রিকোয়েস্ট করার পর বললো যে জায়গাটা কোথায়। তো জায়গাটা মিনিমাম ও যা শুনে টুনে দেখলো আধা ঘন্টার উপরে। তো প্রথমে নাই বলে দেয়, কিন্তু একদিকে খুব রিকোয়েস্ট করে যে আমার বাবা হয়তো বাঁচবে না। ও তখন বলে যে আপনার ওইখানে আশেপাশে কোনো ডাক্তারের কাছে বা আপনি হাসপাতালে নিয়ে যান। ও তখন বললো যে সব বন্ধ হয়ে গেছে। তো ডাক্তারখানা বন্ধ হতে পারে মেনলি, বাট হাসপাতাল তো বন্ধ হয় না। তো অবাক হলো, দিয়ে ভাবলো যে ঠিক আছে আমি আসছি তাহলে।
তো ক্লিনিক থেকে বেরিয়ে নর্মালি ট্রেনে চেপে ও ট্রেনে করে নামার পর যখন বাইরে আসে, বাইরে এসে দেখে পুরো রাস্তাটা পুরো ফাঁকা, খালি দুটো অটোরিক্সার মতো দাঁড়িয়ে আছে, বাদ বাকি সামনে দিয়ে দেখতে পাচ্ছে ডাক্তারখানা বন্ধ আছে, এমনি দোকানও বন্ধ। তো দেখে সামনে দুখানা লোক আসে, এসে বলে ডাক্তারবাবু আমরাই ফোন করেছিলাম, আপনি চলুন আমাদের সাথে। দিয়ে লোক দুটো ওদের মানে ও বন্ধুকে ভ্যানে করে নিয়ে যায়, রিক্সা ভ্যান যেটা হয় সেই ভ্যানে করে নিয়ে যায়। তো নর্মালি ভ্যানে বসেই যায়। তো জিজ্ঞেস করছে বাবার কি হয়েছে, বলছে বুঝতে পারছি না, আপনি গেলে বুঝবেন। নর্মালি পেশেন্টের কাছে যায়, সে পেশেন্টের কাছে গিয়ে পেশেন্টকে দেখে, সেরকম কোনো সিরিয়াস কন্ডিশন না যদিও, কিন্তু তবুও দুখানা ইনজেকশন টিটানাস দেয় পেশেন্টকে, দিয়ে একটা প্রেসক্রিপশন লিখে দেয়। প্রেসক্রিপশন লিখে বলে এই ওষুধটা এখনই লাগবে দিতে, আপনি কোথাও ডাক্তারখানা থেকে আনুন। দিয়ে বলে যে ও আপনাদের এখানে ডাক্তারখানা তো বন্ধ, এক কাজ করুন আমি ফোন করে দিচ্ছি, আমার চেম্বার থেকে নিয়ে আসুন কাউকে পাঠিয়ে। তার মধ্যে একজন মানে ওই দুটো ভদ্রলোকের মধ্যে সে বলে এই ওষুধগুলো লাগবে, ঠিক আছে দিন। পুরোপুরি ও হতবাক হয়ে যায়। সেই লোকটা কাগজটা নিয়ে খালি বাইরে বেরালো, দিয়ে ঢুকলো সবকটা ওষুধ হাতে নিয়ে। তো একটু অবাক হয়ে জিজ্ঞেস করতে যাবে, দিয়ে ভাবলো যে থাক আগে মেডিসিনটা দিয়ে দিই। ভালো কথা, মেডিসিন দিয়ে ও ব্যাক করে, বলে ঠিক আছে এবার আমি বেরিয়ে যাবো, আমার দেরি হয়ে যাচ্ছে, এই মেডিসিনগুলো দিয়ে দেবেন, আর যদি কোনো রকম প্রবলেম হয় কাল সকালে উঠে হাসপাতালে বা ডাক্তারকে দেখিয়ে নেবেন। তো নর্মালি ওরা ফিস দিয়ে দেয় বন্ধুকে, ফিস দিয়ে বলে ওনার বাবা বলেন যে ডাক্তারবাবুকে ছেড়ে আসো ভ্যানে করে। তো ডাক্তার বলে যে না, বন্ধুটা আমার বলে যে থাক আমায় ছাড়তে হবে না, আমি এখান দিয়ে নর্মালি কিছু পেয়ে যাবো। তো ভালো মতো জানতো যে ও কিছুই পাবে না, কিন্তু ও মানে ভরসা করে উঠতে পারছিল না ওই দুই ভাইকে, এমনকি ওর বাবাকেও। তো নর্মালি বেরিয়ে যাওয়ার পর দেখে দূর দিয়ে একটা লোক আসছে ভ্যানে করে। নর্মালি ও ভ্যানটা দাঁড় করায়, ভ্যানটা দাঁড় করানোর পর সেই লোক বলে আগে কি হয়েছে বলুন, বলছে আমাকে একটু স্টেশন অব্দি ছেড়ে দেবেন। তো সেই লোকটা একটুখানি মাথা চুলকে বলছে ঠিক আছে বসুন স্যার, কিন্তু আমার ভ্যানে তো একটা ডেড বডি আছে, আপনারাও ভয় পাবেন না তো, অসুবিধা নেই তো। ও নর্মালি বলে যে না ডেড বডি আছে তো কি হয়েছে, বলছে ও তখন ভ্যানওয়ালাটা বলে ও আপনি তো ডাক্তার স্যার, আমি ভুলেই গেছিলাম। ও আরো অবাক হয়ে যায়, ও ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করে যে তুমি কি করে জানলে আমি ডাক্তার, বিকজ ওর গলায় কোনো স্টেথোস্কোপ এসবও ছিল না। তো ভ্যানওয়ালা হেসে ভ্যান চালাতে। তো একটা পর্যায়ে ও ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করে তোমাদের গ্রামে এরকম ফাঁকা কেন, এত কোনো কিছু দোকান সব বন্ধ হ্যান ত্যান এরকম কেন? তখন বলে আপনি বুঝে যাবেন ঠিক স্যার। যে স্টেশনের কাছে এসেই লোকটা এবার বলছে পিছন দিয়ে ও শুনতে পাচ্ছে কেউ চিল্লাচ্ছে ওই দাঁড়া এরকম সামথিং। তো ভ্যানওয়ালাকে বলছে এই দাঁড়াও কেউ কারা আসছে মনে হচ্ছে। তখন ভ্যানওয়ালা বলে ও কিছু না। তখন বলছে বন্ধুটা বলছে না না তুমি দাঁড়াও দিয়ে ও নেমে যায় এক প্রকার বন্ধুটা। তখন ভ্যানওয়ালা ভ্যানটা স্টপ করে, ও যখন পেছন ঘুরে দেখে ভ্যানওয়ালা নেই, কিন্তু ও এসে গেছে স্টেশনের সামনে। এমন সময় 2-4টে লোক আসে, এসে বন্ধুটাকে ধরে বলে আপনার তো সাহস কম না, আপনি এরকম আমার বাবার লাশটাকে এইভাবে করে ভ্যানে নিয়ে চলে আসছেন চুরি করে, আপনি কে, আপনাকে পুলিশে দেবো হ্যান ত্যান। ও পুরোপুরি আকাশ থেকে পড়ে। ও তখন ডাইরেক্ট নিজের বিবরণ দেয় যে আমি অমুক, কিন্তু বিবরণ দেওয়ার সময় ও পুরোপুরি প্রায় বলতে গেলে সেন্সলেস হয়ে পড়ে, এরকম অবস্থা। ও যে লোকগুলো সামনে ছিল তার মধ্যে 2জন লোককে দেখে, যে পেশেন্ট দুখানার যে বাড়ির ছেলে 2জন ওকে পিক করতে এসেছিল, তাদের 2জনকে দিয়ে বলে আমি তো আপনার বাড়িতে গিয়ে আপনার বাবাকে দেখে এলাম, আপনি এবার আমাকে চোর বলছেন। ওই লোক দুটো মানে যারা এসেছিল 4জনের মধ্যে ওই 2টো লোক ওর দিকে তাকিয়ে থাকে, বলে আমার বাবাকে দেখে গেলেন, এটা কার লাশ? যখন লাশটার মানে ইয়েটা তোলে, পর্দাটা কাপড়টা তোলে, তখন দেখছে ও যেই পেশেন্টকে দেখেছিল তার লাশ ওটা। সঙ্গে সঙ্গে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে। এটাও অনেকে মানতে চায় না যে ডাক্তার যারা ভূতে বিশ্বাস করে না বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস তাদের সাথে হতে পারে না। ও আমাকে নিজে বলেছে যে ও নিজেও বিশ্বাস করতো না এইসবে, বাট এরকম একটা অ্যাক্টিভিটিস হওয়াতে সত্যি সেন্সলেস হয়ে পড়ার পর স্টেশনে ওইখানে স্টেশন মাস্টার যে আছে তার রুমেই ওকে নিয়ে যাওয়া হয়। সব লোক ওকে গোল হয়ে ঘিরে ধরেছিল, ও
ও যখন মানে সেন্সলেস অবস্থা থেকে ওঠে, যখন ওর চোখে মুখে জল ছেটানো হয়, তারপর ও নিজের পরিচয় দেয় যে অমুক ডাক্তার একজন ওইখানে। তো স্টেশন মাস্টার ওকে চিনতে পেরেছে, তো যেহেতু ওর বাবা থ্রুতে সামথিং এরকম কিছু একটা ব্যাপার, তো স্টেশন মাস্টারকে পুরোপুরি ঘটনাটা বলে। তখন সবাই অবাক হয়ে যায় যে কিভাবে এটা পসিবল। এমনকি ওদের যে লোকগুলো ছিল তাদের বাড়ির পুরো মানে বাড়িটা কোন জায়গায়, কি বৃত্তান্ত, সব কিছু এভরিথিং বলে দেয়। তো এরকম একটা ঘটনা ঘটেছিল। ঘটার পর ও ঠিক করে যে দূর পেশেন্ট হলেও হয়তো কাউকে সাথে নেবে, কিংবা উইদাউট এনি ইনফরমেশন ওইভাবে যাবে না। তো এই ঘটনাটাও আমার কাছে শেয়ার করেছিল। আমি জানি না এটা কার কার ভয় লেগেছে, বাট আমার মনে হলো আমি তাই পাঠালাম। যদি ভালো লাগে রাসেল ভাই তাহলে শোনাবেন। চলুন শুনে আসি পরবর্তী ঘটনাটি। ডিয়ার লিসেনার, আমি একটি ঘটনা বলবো একটু পরেই, আপনারা অপেক্ষা করুন। আমি তার আগে বলি, আমার ঘটনা শেষ হলে কিন্তু অবশ্যই আর যে রাসেল ভাই আর আপনারা তার মুখ থেকে মেইল শুনতে পারবেন, একটা ইমেইল। তো আমার ঘটনাটা শেষ হোক, চলুন ঘটনাটি শুনে নেওয়া যাক। অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা নিজের ফ্যামিলির সাথেই ঘটেছে। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি মাহমুদ শোয়েব বগুড়ার এয়ারপোর্ট এলাকা থেকে বলছি। ভাইয়া, আমি যে ঘটনাটি আজকে শেয়ার করতে চাচ্ছি, এই ঘটনাটি আমি আমার এক কাজিনস এর থেকে শুনেছি। সে আমাকে তার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করেছে। আসলে ভাইয়া, ঘটনাটি শুনে আমার মনে হইলো যে আমি যদি এটা ভূত এফএমে বলি তাহলে ভূত এফএমের মানুষদের অনেক ভালো লাগবে এবং তাদের একটু শেখার একটা বা কোনো কিছু জানার একটা বিষয়টা এগিয়ে থাকবে। তো রাসেল ভাইয়া, আমি যে ঘটনাটি বলবো এই ঘটনাটি একটি মাছ ধরা কেন্দ্রিক ঘটনা বলবো। রাসেল ভাইয়া, এই যে কিছুদিন আগে আমার এক কাজিন রাতে ঘুমাচ্ছিল, আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই বলবো। ঘুমাচ্ছিল, তো সে যখন ঘুমিয়েছিল, রাত পার হয়ে যাওয়ার পরে রাত যখন 3টা ছুঁই তখন ওই আমার কাজিনজের বাবা যে আছে তার নাম ছিল মালিক উদ্দিন। সে ওই সময় রাতের 3টার দিকে যে দরজায় আমার কাজিনের দরজায় গিয়ে ঠক শব্দ করে, অর্থাৎ তাকে যখন শব্দ করার পরে ওই পাশ থেকে আমার কাজিন বলল কে, তখন বলল আমি আব্দুল মালিক, একটু বের হয়ে আয়, মাছ মারতে যাব। আগেকার মানুষ কিন্তু অনেক মাছ ধরায় মানে পারদর্শী ছিল এবং অনেক নেশা ছিল। তারা সারা রাত এই যে বড় বড় খাল বিলের ভিতরে কারেন্ট জাল, তৌড়া জাল, এগুলো খোলসানি, এগুলো ডেকি, এগুলো ফেলে রাখতো এবং সকালবেলা গিয়ে সেগুলো তুলে নিয়ে আসতো। আর দেখা যেত যে তাদের একটা ভালো পরিমাণ অ্যামাউন্টের একটা মাছ পাইতো তারা সারা রাতে, আর সেগুলো বিক্রি করেই তারা জীবিকা নির্বাহ করত। ঠিক সেই সময় আমার কাজিনকে যখন ডেকে নিয়ে যাওয়া হয়, তখন রাত ছিল 3:20 কি 3:30 আনুমানিক সময়। তখন আমার কাজিন অর্থাৎ আমার দাদা তিনি বললেন যে যাই। তো তখন দুইজন যায়, যে একটা খালের মতো ছোট, মানে পুকুর না, ছোট একটা খাল, যেটাতে বৃষ্টির পানি জমে গিয়েছে এবং অনেক দিন ধরে জমা ছিল। তারা চিন্তা করেছে যে ওই গ্রামের লোকেরা এসে এই পুকুরটা সেচ দেওয়ার আগেই তারা সেচ দিয়ে মাছটা ধরে নেবে। তো যে কথা সেই কাজ। তখন আমার আব্দুল মালিক এবং আমার দাদা তারা মাছ ধরার জন্য জমি সেচ করছে সেনি দিয়ে। সেনি অর্থাৎ ওই যে 4টা দড়ি লাগাইয়া যে পানির ভিতরে ফেলে টান দিয়ে পানি উপরে উঠায়, এটাকে আমাদের গ্রামের ভাষায় সেনি বলে। আপনাদের গ্রামের ভাষায় কি বলে সঠিক আমার জানা নেই, অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। যাই হোক, তখন যখন সেনি টানে, তখন আমার দাদা যে সে দেখছে যে মালিক উদ্দিন একভাবে মানে তাকিয়ে আছে সেনির দিকে, তিনি এদিকে ওদিকে কোন দিকে তাকাচ্ছে না। তখন আমার দাদা অনেকে জিজ্ঞেস করলো, আমার দাদা তাকে জিজ্ঞেস করলো, মালিক উদ্দিন, আপনি কালকে ফজরের নামাজের পরে যে হঠাৎ চলে গেলেন, কোথায় গেলেন? তখন মালিক উদ্দিন আমার দাদার দিকে না তাকিয়েই বলছে, গিয়েছিলাম, একটা কাজ ছিল। বলে কি কাজ বললেন না তো? তো বললো যে সব কথা তোমার শুনতে হবে না। ঠিক সেই মুহূর্তে আমার দাদা সেনিটা ডান হাতের যে দড়িটা, ডান হাতের হাতলটা ছিঁড়ে যায়। তো সেনিটা ওই
যে কূপ থেকে পানি তুলছে ওই কূপের ভিতরে পড়ে যায়, অর্থাৎ খালের ভিতরে পড়ে যায়। তখন মালিকউদ্দিন বলছে যে যাও ওইটা একটু তুলে নিয়ে আসো। আমার দাদা তাকে তো সন্দেহ করেছে যে এইটা মানে কে, মানে একভাবে তাকিয়ে আছে, আচার আচরণ অন্যরকম। এবং আমি বললাম ইশারের পরে কোথায় গিয়েছিলেন, তারও উত্তর ঠিকভাবে দিল না, সন্দেহ হচ্ছিল। তার মধ্যে আবার হাতের ছেনি ছিঁড়ে গেল। তিনি না নেমে আমার দাদাকেই বলছে যাও কূপের ভেতর থেকে ছেনিটা তুলে নিয়ে আসো। তখন আমার দাদার মানে একটা খটকা লাগে যে আমি যদি এখন এ যদি মানুষ না হয়, যদি মানুষ না হয় অন্য কিছু হয়, তাহলে আমি এখন যদি এটার ভিতরে নামি তাহলে সে আমার কোনো অঘটন যদি কিছু করে। এই জন্য আমার দাদা বলছে না না না, আমার পায়ের সমস্যা, আমি নামতে পারবো না, তুই নাম, মালিকউদ্দিন তুই নাম। তখন ওই মালিকউদ্দিন নামতে চায় না। ওর মানে মানে একটা রাগ, মানে গম্ভীর ভাব আসে। যদিও মুয়াজ্জিনের কথা সবসময় মালিকউদ্দিন শুনতো, এ তো মানুষ না, মানুষ হলে শুনতো, কিন্তু আমার দাদা বলার পরে তিনি নামতে চায় না। একটা রাগান্বিত ফু একটা আসে। তখন বলে তুই যা, তোকে নামতে কইছি না। তো আমার দাদা যখন নামার পরে নিচ থেকে যেই হয়েছে তখনই পিছনে তাকিয়ে দেখে আর আমার দাদা নেই, সরি মালিকউদ্দিন আর ওখানে নেই। আমার দাদা সিঁড়ি নিয়ে উঠে থেকে কিরে এখানে ছিল, এখন কোথায় চলে গেল? আমার দাদা সেখানে এই এতটুকু সামান্য পরিস্থিতি দেখেই আমার দাদা ওখানে অবাক হয়ে যায়, মানে অজ্ঞান হয়ে এই কোমর পর্যন্ত পানির ভিতরে পড়ে যায়। আলহামদুলিল্লাহ দাদা বেঁচে আছে। যদি পানির ভিতরে মাথাটা পড়ে যেত তাহলে মনে হয় না আমার দাদা এতদিন বেঁচে থাকতো। তিনি কোমর পানিতে পড়ে গিয়ে, কারণ পানি অনেকক্ষণ সেচ দেওয়ার পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম সেচ দিয়েছে, তারপরে যখন 4:40 কি 45 বাজে মানুষ ওই খালের উপর দিয়ে গিয়ে নামাজ পড়তে যায়। তখন ইমাম সাহেব যখন যাচ্ছিল তখন দেখে, মানে ইমাম সাহেবের হাতে আবার লাইট ছিল। তিনি অনেক দুর্দান্ত সাহসী এক মানুষ ছিলেন। তিনি রাস্তাতে যখন যাচ্ছিল দেখে পানি, মানে বলতেছে এই পানি, মানে পানিটা গিয়েছে সেটা হচ্ছে কাদা কাদা হয়ে আছে রাস্তার উপর দিয়ে, যে এটা তো টাটকা পানি, এই পানিটা কে দিল এখানে। এই জন্য টর্চ লাইটটা ঘুরে ওদিকে তাকিয়ে দেখে একটা ছেনি, সেটা ছেঁড়া। তো সেরা ছেনি ইমাম সাহেব সেখানে এগিয়ে গেল। এদিকে আজান দেওয়ারও টাইম হয়ে আসছে। ছেনির কাছে যেতেই ইমাম সাহেবের অ্যালার্মটা বেজে উঠেছে। তো অ্যালার্ম বেজে উঠে ইমাম সাহেব আর ওইদিকে না গিয়ে সরাসরি মসজিদে গিয়েছে। মসজিদে গিয়ে আজান দিয়েছে। ভোরের নামাজ তো, ফজরের নামাজ 20-30 মিনিট সময় দিয়ে থাকে আর কি। তো এই আজান দিয়ে তিনি ইমাম সাহেব আবারও আসছে এখানে, যে ঘটনাটা কি এখানে আসলে এই সময় এত রাতে পানি। তো সেটা দেখার জন্য ইমাম সাহেব আবার যখন এসে লাইট মারতে দেখে আমার দাদা ওখানে পড়ে আছে। তো দৌড়ে মসজিদে গেছে, আবার গিয়ে দেখে মসজিদে এখনও কেউ আসেনি। তো মসজিদে অ্যানাউন্স করছে মসজিদের মাইকে, আপনারা গ্রামবাসীরা কে কে আছেন একটু চালু মসজিদের সামনে আসেন, খুব বড় একটা বিপদের মধ্যে পড়েছি। যখন এই কথাটি বলেছে তখন 2-1 জন করে আস্তে আস্তে সবাইকে ডেকে ডেকে নিয়ে মসজিদের সামনে 10-12 জন উপস্থিত হয়েছে। এবং ইমাম সাহেব তো অনেক ভয়ঙ্কর, মানে ভয় করতো না, তিনি অনেক সাহসী লোক ছিলেন। তিনি ওই জায়গার যে একটা ভয়ঙ্কর পরিবেশ সেটা আমার ইমাম সাহেবটা ভালোভাবে জানতো। এই জন্য ইমাম সাহেব আগে একাই ওখানে না গিয়ে গ্রামের লোকজনকে ডেকেছে। তখন আনুমানিক 4:25 কি 30 বাজবে। তখন ইমাম সাহেব গ্রামবাসীকে বললেন যে আমাদের মুয়াজ্জিন ভাই, তিনি আমাদের ওই পুকুরটা, মানে খাল, হুন্ড পুকুর যেটাকে বলে, সেই পুকুরের ভিতরে পড়ে আছে আধা পানির মধ্যে। তো সবাই একটু গিয়ে ধরাধরি করে তাকে নিয়ে আসলে ভালো হয়। তখন সবাই যে কাজ সেই কথা, দৌড়ে গিয়ে দেখে হ্যাঁ মুয়াজ্জিন সাহেব তো ওখানে হাঁটু পানিতে পড়ে আছে। তখন সেই মুহূর্তে ইমাম সাহেবের কথায় 2 জন যুবক ওই পানির ভিতরে নেমে ওই মুয়াজ্জিনকে নিয়ে আসে পাড়ের পরে। তখন ইমাম সাহেব বললেন যে এই জায়গাটা খুব তাড়াতাড়ি ত্যাগ করলেই ভালো হয়, চলুন আমরা সবাই মসজিদের সামনে যাই। তো মসজিদের সামনে যাওয়ার কথা বলে সেখানে গিয়ে মসজিদের বারান্দায় শুয়ে রেখেছেন। এই মানুষটি এমন ওই কোমর থেকে মাথা পর্যন্ত এমন হচ্ছে
হিম গরম হয়ে গিয়েছে, মানে আর কমর থেকে নিচ পর্যন্ত যে যতটুকু জায়গা এটা একদম ঠান্ডা, হিম ঠান্ডা, মানে বরফ। একটা কাঠের টুকরো যেমন যদি একটা টাইসের উপর ফেলা হয় তাহলে ওই কাঠের টুকরো একটু হলেও আলো মানে উপরে ওঠে, ঠিক তেমনই এই মুয়াজ্জিম সাহেব অর্থাৎ আমার দাদাটাও খুবই শক্ত হয়ে গিয়েছেন। মানে যদি তাকে ফেলা হয় তো একটা ঠাস করে একটা শব্দ হবে, এইরকম জমে গিয়েছে, সে সত্য কথা যেটা জমে গিয়েছে। তো তারপরে ইমাম সাহেব বললেন যে ওকে আমি বিষয়টি দেখতেছি। ইমাম সাহেব তখন দোয়াদুরি পরে তো কোনো কাজ হয় না, তখন ইমাম সাহেব বললেন যে একটা কটন বার নিয়ে আসো। তখন ইমাম সাহেবের যেখানে বিশ্রাম করে সেখানে কটন বার ছিল, কটন বারটি নাকের মধ্যে দিয়েছে, কানের ভিতরে দিয়েছে। নাকের ভিতরে দেওয়ার সাথে সাথে মুয়াজ্জিম সাহেব জেগে উঠে যায় আর কি। তো তারপরে যখন জেগে ওঠার পরে হাত পা যখন শীতকা মানে অর্থাৎ আমরা শীতকা বলি গ্রামের ভাষায়, আর এটা জমে যাওয়া বিষয়টি যখন ইমাম সাহেব লক্ষ্য করলেন তখন বললেন আমার রুম থেকে তোমরা সরিষা তেল নিয়ে আসো। তখন সরিষা তেল নিয়ে এসে দুইজন পায়ের নিচে ডলাডলি করছিল। তো রাসেল ভাইয়া তখন আমার দাদার একটু চোখ খোলে, একটা চোখ খোলে, সবাই অনেক খুশি হয় এবং ইমাম সাহেব একটা আস্থা পায় যে হয়তোবা তিনি এখন বেঁচে আছেন। এছাড়া তিনি এর আগে নিঃশ্বাস নিচ্ছিল কিনা সেটাও বুঝতে পারেনি রাসেল ভাইয়া। তারপর ইমাম সাহেব অনেক চেষ্টা করে তার কাছ থেকে শুনতে চাইলো ইশারার মাধ্যমে, কারণ আমার দাদা তখন কথা বলতে পারছিল না। তার মনে হয় তখন সেই মুহূর্তে তিনি বোবার মতো আচরণ করছিল। তখন বললেন ইমাম সাহেব, মুয়াজ্জিম ভাই আপনি ওখানে ছিলেন কেন? কিভাবে গিয়েছিলেন ওখানে? আর পানির ভিতরেই কেন আপনি পড়েছিলেন? তখন আমার দাদা হাতের আঙ্গুল উঁচা করে মালেক উদ্দিনের দিকে দেখায়। তখন মালেক উদ্দিন হুজুরের সাথে ওখানে উপস্থিত ছিলেন। তখন হুজুর মাথা ফিরিয়ে নিয়ে বলেন, কি ব্যাপার মালেক উদ্দিন, তুমি বিষয়টি আমাদের সাথে শেয়ার করোনি কেন? ওখানে কি হয়েছিল এমন? মালেক উদ্দিন বলছে, হুজুর হুজুর না না না, আমি তো কিছু জানি না হুজুর, কি থেকে কি আমাকে কেন দেখাচ্ছে আমি কিছুই বুঝতেছি না। তখন হুজুর এই কথাটার উপরে আমলে নিয়েছেন যে অবশ্যই এখানে কোনো কিন্তু আছে। তখন ইমাম সাহেব বললেন, ঠিক আছে এনাকে বাসায় রাখা আসা হোক, নামাজের পরে বিষয়টি আমরা দেখব। ইমাম সাহেব বাসায় রেখে এসে নামাজ শেষ করে আবারও আমার দাদার বাসায় যায়, মুয়াজ্জিমের বাসায়, এবং তিনি এখনও কথা বলছে না। আমার দাদা প্রায় মানে সেই ঘটনার পর থেকে মানে 2 থেকে 3 মাস উনি কথাই বলেনি। সবাই ভয়ে ছিল যে তিনি হয়তো বা বোবা হয়ে যাবেন। তো তারপরে ইমাম সাহেব অনেক চেষ্টা করলেন। ইমাম সাহেবের কাছে যখন আমার দাদি বললেন একটু আমাদেরকে হেল্প করেন, এটা কোনো অলৌকিক ঘটনা অবশ্যই ইমাম সাহেব বলেছেন, এটা সত্য কথা। তারপরে ইমাম সাহেব বললেন ঠিক আছে আমি দেখতেছি। ইমাম সাহেব পুরো বাড়িটা রোকেয়া করলেন এবং কোনো বদ নজর বা বদ যেন তাদের প্রভাব না ফেলতে পারে ওই মুয়াজ্জিমের উপরে। এরপরে তখন আমার দাদা এই বিষয়টিকে 2 থেকে 2.5 মাস অর্থাৎ 3 মাস পর ক্লিয়ার করেছেন। তিনি সকল কিছু আমাদেরকে বলেছেন। তো বলার পরে তিনি মানে যখন তার আগের একটু কথা আছে, সেটা হচ্ছে তিনি যখন জবান ফিরে পেয়েছেন আমার পরিবারে সবাই অনেক খুশি হয়েছেন এবং ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসে ভরপুর খাওয়া দাওয়া করাইছেন। ইমাম সাহেব বলেছিলেন যে কিচ্ছু হবে না, একটু সময় লাগবে, তিনি আবার সুস্থ হবেন। আমার দাদা ওই ঘটনাটির পর দীর্ঘ 2 থেকে 2.5 মাস কোনো কথা বলতে পারেননি, আর এতটা পরিমাণে অসুস্থ ছিল যে রাসেল ভাইয়া বলার বাহিরে। তারপর দাদা যখন সুস্থ হয়, সুস্থ হওয়ার পরে কিছুদিন আগে আমাদের পূজার ছুটিতে বাসায় আসার পরে আমি দাদার মুখ থেকে এই ঘটনাটি শুনেছি। আর এই ঘটনা শোনার সাথে সাথে আমি ভূত.com ঘটনাটি পাঠিয়েছিলাম, কিন্তু অ্যাকসেপ্ট করা হয়নি, মনে হয় হবে। তার আগে আমি আমার এই ঘটনাটি এত ভালো লেগেছে যে আমি আমার ভূত FM ভাইদের সাথে যোগাযোগ করে ভূত FM না বলে পারলাম না। রাসেল ভাইয়া আজকে এই পর্যন্তই। আর পরিশেষে আমি ভূত.com যাচ্ছি। আমার নাম মাহমুদ শোয়েব, আমার ফেসবুক আইডি হচ্ছে MD শোয়েব। সবাই আমাকে ওখানে ঘটনা পাঠাচ্ছেন এবং আজ রাসেল ভাইয়া যদি আপনি বলেন তাহলে তাদের ঘটনাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ।
আমাকে অনেকে দেশের বাইরে থেকে দেশের বাইরে থেকে আমাকে ঘটনা পাঠাচ্ছেন। তো সেই ঘটনাগুলো আমি তার মধ্যে থেকে তুলে ধরার চেষ্টা করব। আর এটা তো আমার পরিবারের ঘটনা শেয়ার করলাম। যদি আপনাদের এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আপনাদের সাথে যদি এরকম ঘটনা থেকে থাকে বা আপনাদের পরিবারের কারোর সাথে ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে আপনারা জানাতে ভুলবেন না। লিসেনার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি মীর রাকিব হাসান, বর্তমানে তেজগাঁও ঢাকাতে থাকি। সরকারি বিজ্ঞান কলেজে অধ্যয়নরত অবস্থায় আছি। আমার গ্রামের বাড়ি জয়পুরহাট। আমি আজকে আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর রাতের কথা বলবো। যদি ভালো লাগে অডিও ক্লিপটি সবার সাথে শেয়ার করবেন। আমি জানি না ক্লিপটি আপনার কাছে কতটা ভয়ঙ্কর লাগবে, কারণ আপনি এসব ঘটনা শুনে অভ্যস্ত, কিন্তু আমার মনে হয় যদি ক্লিপটি সবার সাথে শেয়ার করেন তাহলে লিসেনাররা হয়তো এটুকু বুঝতে পারবেন যে প্যারানর্মাল বিষয়ে যদি স্বল্প দক্ষতা থাকে তাহলে এসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করা একদমই ঠিক নয়। তো বেশি কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা ঘটে গত বছর আমার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর। এসএসসি পরীক্ষার পর যেহেতু একটা লম্বা ছুটি থাকে, তো আমি ডিসাইড করি যে এই ছুটিটা নষ্ট না করে কোনো ভালো কাজে ব্যবহার করি। তো আমি বিভিন্ন আমল শেখার চেষ্টা করতে থাকি, বিভিন্ন দোয়া কেরাত শিখতে চেষ্টা করি। তো শিখতে যে হঠাৎ আমি কিছু বই পাই যেগুলো সম্পূর্ণ ফার্সি ভাষায় লেখা ছিল। আমি ফার্সি কিছুই বুঝতাম না, আরবি বুঝলেও আমি ফার্সি বুঝতাম না। তো আমি আমার নানা ভাইয়ের স্মরণ নেই, যেহেতু তিনি একজন বড় আলেম। তো তার কাছে আমি ফার্সি ব্যাপারে কিছু জানতে চাই, তিনিও সম্পূর্ণটা না পারলে কিছু কিছু বলেন। আর এই কিতাবটা ছিল আমার দাদার বাবার, উনি প্যারানর্মাল বিষয়ে অত্যন্ত সিদ্ধহস্ত ছিলেন, কিন্তু ওনার পরের 2 জেনারেশন থেকে আমাদের ভিতরে এই জিনিসটা আসলে হারায় যায়। তো আমি মনে করি যে ওই কিতাবটা হয়তো বা এমনি সাধারণ আমলের। তো আমি ওখান থেকে যতটুকু বুঝতে পারি ততটুকু আমল করতে থাকি, শিখতে থাকি। তো রাসেল ভাই বললা ভালো যে আমার একটা অদ্ভুত শখ আছে, তা হলো কবর খোঁড়ার শখ। আসলে জানি না অনেকে কি ভাবছেন কবর খোঁড়া আবার কি করে কারোর শখ হতে পারে, কিন্তু আসলে ব্যাপারটা এমনই যে আমি মনে করি যখন আমরা কবর খুঁড়ি তখনই আমরা এই জগৎ থেকে ওই জগতের পরকালের জগতে সবচেয়ে কাছে। যখন আমি প্রথম আমার পারিবারিক অবস্থায় বাইরে কোনো অবস্থায় কবর খুঁড়তে যাই, তখন হঠাৎই একদিন আমাদের মসজিদের একজন মুসল্লি ইন্তেকাল করেন। তো তার জন্য কবর খোঁড়ার ব্যবস্থা করা হয় গ্রামের একেবারে শেষের দিকে একটা পুরাতন কবরস্থানে, যেখানে অনেক আগে কবর দেওয়া বন্ধ হয়ে গেছিল। তো কবর খোঁড়ার জন্য যে 3 জন লোক ছিলেন তাদের মধ্যে একজন হঠাৎ কোনো কারণে আসতে পারবেন না বলায়, আর বাকি যেহেতু ছিলেন, তো ও আমাকে বলে যে রাকিব বাবা তুমি তো নিজেদের ভিতরে খোঁড়ো, তো আজকে চলো বাইরে একটু ঘুরে আসি। তো আমিও ভাবি যে সোয়াবের একটা কাজ চাই, করে আসি। তো কবরস্থানে একটু বর্ণনা দিই। আমাদের গ্রামের 2 দিকে 2টা নদী আছে। তো দিকে নদীটা প্রায় শুকিয়ে গিয়েছে, তো ওইদিকে কারো খুব একটা যাতায়াত চলে না। তো ওই মরা নদীটার পাশেই পুরাতন কবরস্থানটা বাইচারে ঘেরা, একদম বহুদিন কারো যাতায়াত হয় না। তো আমরা কবর খুঁড়ি, সব ভালো মতোই কাজ কারবার হয়। শেষে জানাজা দাফন কাজ শেষ হওয়ার পর আমি করি কি, ওই যে নতুন কিছু শিখতে লাগছি, তো মনের মধ্যে কাজ করে যে দেখি তো একটু চেষ্টা করে। তো আমি ভাবি যে যেহেতু ভালো লোক ছিল, কিছু তার লাশটা যাতে কোনো ক্ষতি না হয়, এই জন্য আমি কিছু মাটি নিয়ে দোয়া পড়ে কবরের উপর ছিটাই দিই, যাতে কোনো শিয়াল কুকুর কোনো হিংস্র পশু তার লাশ কোনো ক্ষতি না করতে পারে। তো এইভাবে আমি বাসায় চলে আসি। পরে ঈশার নামাজের পর, আসরের নামাজের পরে আসলে আমরা মাটি দিয়ে চলে আসি, তারপর মাগরিব যাই। ঈশার নামাজের পর ঘটে কি, আমি বাড়ি আসছিলাম, হঠাৎ আমার এটুকু মনে আছে যে আমার বাড়ি থেকে মসজিদ খুবই কাছে, এবং মসজিদে আমার বাড়ি হচ্ছে পশ্চিম দিকে, কিন্তু আমি পূর্ব দিকে একটু যাই বন্ধুদের সাথে কথা বলতে বলতে। হঠাৎ আমার কিছু মনে নাই, চোখ খোলার পর দেখি আমি ওই কবরস্থানে। বলে রাখা ভালো, কবরস্থানটা আমাদের মসজিদ থেকে কমসে কম তো
1 কিলোমিটার দূরে হবে। আমি কি করে এত তাড়াতাড়ি এই রাতের বেলা এত দূর এই কবরস্থানে আসলাম আমি কিছুই জানি না। তারপর হঠাৎ মনে হলো মাথাটা ঝিমঝিম করছে। আমি জানি না, আবার পড়ে গেলাম মাটিতে। তবে এবার আর জ্ঞান হারাইনি। উপরে তাকায় দেখি 4টে লাল আলো আগুনের গোলার মতো ঘুরছে, চারদিকে ঘুরছে। হঠাৎ একটা এসে আমার ডান সাইড দিয়ে মাটিতে আঘাত করলো। আমি চমকে উঠলাম। চমকে উঠে ডান পাশে ফিরে দেখি আলোটা মাটির নিচে ঢুকে গেছে, আর আগুনের গোলার বাকি 3টা আগুনের গোলা মাটির উপরে ঘুরতেছে, আর ঘুরতেছে ঠিক ওই নতুন কবরটার উপরে। কিন্তু মনে হচ্ছে দেখে ওই 3টা আগুনের গোলা কিছুতেই ওই কবরটার উপরে ঢোকার চেষ্টা করতেছে, কিন্তু মনে হচ্ছে কোনো একটা কাঁচের দেওয়ালের সাথে আটকে যাচ্ছে। আমি এসব দেখে প্রথমে খুব ভয় পেয়ে যাই। তারপর নিজেকে সামলে নিয়ে আয়াতুল কুরসি পড়তে থাকি। আয়াতুল কুরসি, আমানা রাসূল পড়ি, 4 কুল পড়ি। পড়ার পর আমি দেখি যে আস্তে আস্তে সবকিছু আলোগুলো মিশে যেতে থাকে সাইডে। তো আমি ঘুরে গিয়ে খুব দ্রুত ওখান থেকে দৌড়াতে শুরু করি, আমার বাড়ির দিকে দৌড়াতে শুরু করি। দৌড়াতে দৌড়াতে আমি রাস্তায় আসতে আসতে অনেক ঘটনা ঘটতে থাকে। রাস্তার 4 সাইডে পুকুর ছিল, তো পুকুর 2 পাশে পুকুর ছিল। তো পুকুর থেকে কখনো দেখেছি পুকুরের ভিতর থেকে কোনো কুকুর এই পাড়ের থেকে ওই পাড়ে লাফতেছে। পুকুরের ভিতর থেকে, পানির ভিতর থেকে কুকুর কি করে বের হয়ে আসে, আসলে ওগুলো ছিল হয়তো অন্য কিছু। তারপর ওই পুকুরটা পার হয়ে আসার পর আমার পিছন দেখি যে একটা বিড়াল আসতেছে, কখনো সামনে কখনো পেছনে। আমি একসময় নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে ওই প্রাণীটাকে জিজ্ঞেস করি, যে একটু রাগান্বিত হয়ে জিজ্ঞেস করি, তুমি আমার পিছন ধরেছো কেন? আমি তোমার কি ক্ষতি করছি? তো প্রাণীটা নিজের চোখ গোল গোল করে বলে, হঠাৎ বিড়াল বলতে শুরু করে যে তুমি আমাদের কাজে কেন বাধা দিলে? আমি যখন দেখছি যে একটা প্রাণী, বিড়ালের মতো একটা প্রাণী কথা বলছে, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি খুব জোরে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করি, আর দৌড়াতে দৌড়াতে চেহালকাপ পড়তে থাকি। তো আমার সামনে একটা পুকুর আসে, ওটা পার হয়ে আমাদের যেতে হয়। তখন দেখি যে আমার 4 সাইড থেকে 4টা কুকুর আসতেছে। সামনে থেকে একটা, ডানে বাঁয়ে আর পেছন থেকে 4টা কুকুর দৌড়ে আসতেছে আমার দিকে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকি যে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে এই জায়গা থেকে বের করো। তো হঠাৎ আমি চোখ বন্ধ, কিছু একটা অনুভব করি, কিছু একটা আমাকে পিছন থেকে ধরে উপরে তুলে একবারে ঘুরে এই পার ফেললো। আমি বুঝতে পারলাম না এটা কি ছিল। পরে দেখলাম যে পুকুরের ওই পারে 4টা কুকুর একত্র হয়ে 4টা এক জায়গায় মিশেছে, একটা হলো। তারপর সেগুলো ওই একটা কুকুর মিশে গেল। আর তখন আমার কানের পাশে কেউ একজন বলল, নানার কাছে যাও। আমি জানি না কে বলছে, কি বলছে, আর আমার সাথে কি ঘটতেছে। আমি মনে হচ্ছে এটা স্বপ্ন না তন্দ্রা। তবে আমি এতটুকু শোনার পর বুঝছি সত্যি আমার সাথে কিছু খারাপ চলছিল, আর কেউ হয়তো আমাকে বাঁচিয়ে দিল। এরপর আমি আর দেরি করিনি, তাড়াতাড়ি বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পর আর আমি বাড়িতে কাউকে কিছু না বলে সোজা বাইকটা বের করি, আর আমার নানা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আমার নানা বাড়ি খুব একটা দূরে ছিল না, ঘুর পথে গেলে মেন রাস্তা থেকে গেলে 8 কিলোমিটার, আর ধানের জমির মধ্যে দিয়ে গেলে 5 কিলোমিটারের মতো হয়। তো যেহেতু আমাকে বলছিল যে তাড়াতাড়ি নানা বাড়ি চলে যাও, কে বলছিলাম জানি না, তবু আমি এই শব্দটা শুনতে পাইছিলাম। তো আমি ভাবি যে ভিতর দিয়ে গেলে হয়তো তাড়াতাড়ি হবে। তো আমি ধানের জমির ভিতরে রাস্তা দিয়ে মোটরসাইকেল চালাতে থাকি। তো বাইকটা চালাতে চালাতে 3 মাথায় একটা মোড় আসছে। ওই মোড়ে দেখি গাছের উপর আবার সেই 3-4টা আলো, 4টা আগুনে গোলা। উল্কাপিণ্ড যেরকম বর্ষণ হয় রাসেল ভাই, সেইভাবেই এক একটা আমার কান মাথা ঘেঁষে যেতে থাকে। আমি শুধু চোখ বন্ধ করি আর আবার চেহেল কাফ পড়তে থাকি। আমি জানি যে চেহেল কাফ যদি কেউ পড়তে পারে, আসল চেহেল কাফটা, তবে কোনো ধরনের কোনো শয়তানি শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আসলে
অতটা ভয়ের ফলে আমি সম্পূর্ণটা পড়তে পারতেছিলাম না, ভুলভাল পড়তেছিলাম, ওই জন্য কাজেও দিচ্ছিল না। অনেক কষ্টে আমি শেষ পর্যন্ত আমার নানা বাড়িতে পৌঁছাই এবং দৌড়ে ঘরে ঢুকে যাই। তখন রাত 12টা পার হয়ে গিয়েছে। আসলে গ্রামের মধ্যে রাত 8টা-9টার পরে শীত, ওই সময় কেউ বাইরে থাকে না, আর ধানের জমির মধ্যে দিয়ে আসছি, তাই আশেপাশে কেউ ছিল না। নানা ভাইকে যাই দৌড়ে জাপটে ধরি আর নানা ভাইকে সব ঘটনা খুলে বলি। তো উনি রাতেই ব্যবস্থা নেন। মানে উনি যেহেতু বড় আনন্দ ছিলেন আর এসব ব্যাপারে অনেক সিদ্ধহস্ত ছিলেন, তো উনি ওই 4টে জিনকে হাজির করে এবং তাদেরকে জিজ্ঞেস করে যে তুমি আমার নাতির সাথে কেন লেগেছো তোমরা। তো ওরা বলে যে আপনার নাতি আমাদের শিকারটা নষ্ট করে দিয়েছে। আমরা আমাদের যে কবরস্থানে আমরা থাকি সেখানে অনেকদিন পর কবর দেওয়া হয়েছিল, আর আমাদের ওই লাশটা খুব দরকার ছিল, কিন্তু আপনার নাতি ওখানে কবরটাকে বন্ধ করে দিয়েছে, তাই আমরা ওর আশেপাশে প্রবেশ করতে পারতেছি না, আর তার কারণে আমরা কবরস্থানে থাকতেও পারতেছি না। আমাদের খুব সমস্যা হচ্ছে, এই জন্য আমরা ওকে ছাড়বো না। তো নানাও বলে যে, আমাকে জিজ্ঞেস করে যে তুই কেন করছিস। আমি বলি যে নানা ভাই, আমি তো বুঝতে পারিনি, আমি শুধুমাত্র চাইছিলাম যে কোনো শেয়ার কুকুর যেন ক্ষতি করতে না পারে, তাই তো আমি কবরটাকে বন্ধ করছিলাম, কিন্তু আমি তো জানতাম না। তো নানা ভাই আমাকে খুব বকা দেয় আর বলে যে যে জিনিস জানিস না সেই জিনিস কেন আমল করতে যাস। ওটা ছিল আসলে যে দোয়াটা পরে আমি কবরটা বন্ধ করেছিলাম শিয়াল কুকুর আটকানোর জন্য, আসলে ওটার কারণে ওরা ওই কবরস্থানেই থাকতে পারতেছে না, তাই ওরা আমার উপর খেপে যায়। এবং অনেকক্ষণ ওই যুক্তি তর্কের পর ওরা নানা ভাইকে বলে ঠিক আছে আমরা ওকে ছেড়ে দেব, ওর কোনো ক্ষতি করব না, তবে ওকে নিষেধ করে দেন যে ও যেন আর এরকম কখনো না করে। তো আমিও বলে যে না, সত্যি আমি যতদিন না সঠিকভাবে বুঝতে পারতেছি ততদিন এসব কাজে আর হাত দেব না। আর তারপরে আমি নানা ভাইকে জিজ্ঞেস করি, নানা ভাই আমি কে ছিল সে যে আমাকে পুকুরে পার করিয়ে দিল, আর আমার কানের কাছে বললো যে তোমার নানা ভাইয়ের কাছে যাও। তো নানা ভাই বলে সম্ভবত কে ছিল আমি বলতে পারবো না, তবে সম্ভবত তুই যেহেতু তোর দাদার বাবার বইগুলা পড়তে আমল করতি, হয়তোবা তার তাবেতে আর কোনো জিনিস ছিল যে তোকে ওই সময় সাহায্য করছে। তো রাসেল ভাই ছিল আমার কাহিনী। যদি ভালো লাগে পড়ে শোনাবেন, অডিও ক্লিপটি সবার সাথে শেয়ার করবেন, আর লিসেনারদের বলবো অল্প বিদ্যা ভয়ঙ্করী। যদি সত্যি সম্পূর্ণ না জানেন তবে কখনোই প্যারানরমাল বিষয়ে হাত দিবেন না। আসসালামু আলাইকুম। রাসেল ভাইয়া, আমরা আর একটু ক্লিয়ার ভয়েস শুনতে চাচ্ছি, কারণ এখানে আমার অডিয়েন্সগুলো এই ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা বেশি এগুলো নিয়ে অনেক কমেন্ট করে যাচ্ছে, একটু ক্লিয়ার ভয়েস চাই আমরা রাসেল ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি জুনাদ বিন জাফর। আমি বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া থানার গরিবারঝিল গ্রাম থেকে বলছি। আজকে কিছু কথা না বললেই নয়। যখন থেকে বুথ এফএমের শুরু 2009 কি 10-এর দিকে, আমি এক্স্যাক্টলি ডেটটা বলতে পারছি না, তখন থেকেই কিন্তু আমি ডাউনলোড করে এবং সরাসরি শুনছি সবগুলা ঘটনাই এ টু জেড, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব শুনতে না পারলে পরবর্তীতে ডাউনলোড করে শুনছি, এইভাবে এখনো পর্যন্ত লেগে আছি। তো যখন মাঝখানে শুনলাম বুথ এফএম বন্ধ হয়ে যাচ্ছে, তখন আসলে খুব বেশি খারাপ লাগলো যে 10 বছর একটা প্রোগ্রাম শোনা আসছি, আমি শ্রোতা ছিলাম, এটা হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। আর রাসেল ভাইয়ের উপস্থাপনা আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর। আল্লাহ আপনাকেও আরো দীর্ঘদিন যেন আমাদের মাঝে থাকতে পারেন ওই ধরনের হায়াত দান করুক, এবং আপনাকে উত্তম জাযা, আপনার ভালো কাজের জন্য উত্তম প্রতিদান দান করেন আল্লাহ আপনাকে, এই দোয়াই করি। তো এরপরে যখন বুট.com আসছে, তখন আবার আশার প্রদীপটা জ্বলে উঠলো যে হ্যাঁ। তো প্রথম থেকেই ভাবছি যে ঘটনা পাঠাবো, আসলে পাঠানো হয় না। তো আজকে সাহস করেই পাঠাই দিচ্ছি। সময় যে ছিল না তা বলবো না, তবে আলসেমের কারণে আসলে ঘটনাগুলো পাঠানো হয় নাই। আমার কাছে অনেকগুলো ঘটনা আছে, নিজের ব্যক্তিগত কিছু ঘটনা আছে, আবার আমার পরিবারের এবং বন্ধু বান্ধবদের কিছু ঘটনা আছে। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার চাকরির সুবাদে আমি 2013 ডিসেম্বরে কক্সবাজার জেলার মধ্যে আমার চাকরিটা হয়। আমি কোনো কিছুই বলছি না, কারণ অনেকেই আমাকে চিনেন, এবং জায়গার নামটা যদি মেনশন করি দেখা যাচ্ছে যে অনেকের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে আমি জায়গার নামটা মেনশন করছি না। তো
যখন আমার চাকরিটা হয় তখন যাওয়ার পরে পরিচিত তেমন কেউ ছিল না, কারণ নতুন ব্যাচেলরদেরকে কেউ বাসা দিতে চায় না, এটা তো সব জায়গায় হয়। তো এক মামার মাধ্যমে আমি ওনার এক ফ্রেন্ডের বাসায় 1 মাসের জন্য থাকি। তো আমার অফিস টাইম ছিল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর আমার রুমমেট যারা ছিল ওনারা স্বাভাবিক ব্যবসা যেহেতু করতো, ওনাদের দোকান ছিল, ওনারা রাতে সকাল 10টার দিকে চলে যেত, আসতো রাতের 10টা বা 11টার দিকে। তো আমার অফিস যেহেতু 5টা পর্যন্ত, আমি অফিস করে চলে আসতাম, বাদ বাকি টাইমটা আমার হলে এমনিতে ঘুরে ফিরে কাটতো বা রুমের মধ্যে এমনিতেই বসে থাকতাম, এভাবে চলতো। তো একদিনের ঘটনা, যাওয়ার 15 কি 20 দিন পরে ডিসেম্বরে হবে, সেটা 2013 ডিসেম্বরের 15 তারিখ অথবা 20 তারিখের দিকে হবে। তো আমি একদিন অফিস থেকে এসে আসরের পরে শুয়েছি, মাগরিবের 10 মিনিট আগে চোখের মধ্যে একটু তন্দ্রা ভাব, যে ঘুম আসবে আমি ভাবছি একটু পরে আজান দিবে, নামাজটা পড়ে নিবো আজান দিলে। তো রুমটা একটু অন্ধকার টাইপের ছিল আমার, রুমের সাথে আমার ওয়াশরুম ছিল, ওয়াশরুমের দরজাটা খোলা ছিল। তো আজান দেওয়ার যেহেতু 10 মিনিট বাকি, একটু ঘুম আসছে, পুরোপুরি আসেও নাই। ওই সময় দেখলাম আমার কপালের দরজা যেহেতু একেবারে লক করা ছিল, বন্ধ ছিল, কপালের মধ্যে আমার কে যেন টাচ করছে। সাথে সাথে আমি চোখ খুলে দেখি যে আমার মাথার পাশে একটা ছেলে, বয়স হবে 16 কি 17, দাঁড়ায় আছে। একটা কালো কালারের শার্ট, আর ওই শার্টের মধ্যে স্টার চিহ্ন, ওই ধরনের মানে তারার ছিল, মার্কা ছিল আর কি অনেকগুলা। কালো শার্টের মধ্যে সাদা কালারের অনেকগুলো তারা ছিল। আর নিচেরটা আপনি আসলে খেয়াল করেন উনি কি লঙ্গি পরেছিল নাকি আসলে এটা আবছা, মানে ধোঁয়া বলবো না, একটা ছায়া, ডাইরেক্ট মানুষ, কুচকুচে কালো। এটা ফেসটা আমি সঠিকভাবে ইয়ে করে, কিন্তু আমি কাপড়টা ড্রেসটা আমি মার্ক করছি। ওই সময় আমি চোখ খুলে দেখি যে উনি আমার দিকে তাকায় আছেন। মানে দেখতে দেখতে আমি আসলে দৌড়ে যখন দরজার কাছে গিয়ে দরজাটা খুলি, তখনই দেখি যে সেম জিনিসটা আমার দরজার বাইরে দাঁড়ায় আছে। তখন আমি শক, যে পিছনে ফিরে দেখি যে ওখানে ভিতরে আরো কেউ নাই। তখন ওই বাইরের লোকটাকে দেখতেছি, ওইটা আমারই রুমমেট। তখন উনি আমাকে বলতেছে যে জোনাদ ভাই, আপনি মনে হয় ঘুমাচ্ছিলেন, আমি আপনাকে ডেকে বিরক্ত করতেছি। আসলে আমি আপনাকে আধা ঘন্টা ধরে দরজা নক করতেছি, আপনি তো কোনো রেসপন্স দিচ্ছেন না, ওই জন্য একটু জোরেই নক করলাম। তো আপনি মনে হয় মাইন্ড করছেন। তখন আমি তাকে কি উত্তর দিব, আসলে বাসাটা হারাই ফেলছি। ওই সময় সে বাজার নিয়ে আসছে, তো বাজারগুলো রেখে বলছে আচ্ছা ভাই আমি আসি, তাহলে চলে গেছে, আসে বলে চলে গেছে। তখন আমি চিন্তা করতেছি যে এই যদি এখানে বাইরে হয় আমার রুমমেট যে কাপড়টা পরে আসছে, সেম কাপড় পরা, সেম বয়সের একটা ছেলেকে আমি আমার রুমের ভিতরে দেখলাম। মানে যখন আমি দরজা করলাম দেখি যে সে ভ্যানিশ নাই। তো এই জিনিসটার পরে আমি প্রচন্ড ভয় পাওয়ার পরে আমার পাশে আমার চাচির বাসা ছিল, চাচির বাসাতে চলে যাই আমি। এরপর থেকে যে কদিন ছিলাম ওই বাসাতে আমি ছিলাম যে মূলত 1 মাস, এর চেয়ে বেশি ছিলাম না, পরে বাসায় শিফট করে ফেলি। এই 1 মাসে আমি এরপরে 5টা পর আমি আর একলা বাসায় থাকতাম না। পরে শুনি যে আমার রুমমেটদেরকে আমি 2 দিন পরে ঘটনা বলে আমি বলছি আসলে এই ব্যাপার, বলে যে ঘটনা তো এই বাসার তো আরো সমস্যা আছে। এই বাসার মধ্যে মানে প্রযুক্তি ডেকে বন্ধ করছিল একবার, এই বন্ধটা এখন চলে গেছে। ওখানে তো রাতের 2টা 3টার দিকে যখন উঠে ছাদের মধ্যে, তখন মানে পায়ের মধ্যে স্যান্ডেল পরে যদি চেষ্টায় যদি হাঁটেন, যে শব্দটা হয়, মানে ঘষে যদি আপনি স্যান্ডেলটা না তুলে ঘষে হাঁটার যে শব্দটা হয়, ওই রকম শব্দ হয়, মানে কেউ একজন হাঁটে সেখানে ছাদের উপর। ওই জিনিসটা আমার রুমমেট থেকে শুনি। এরপরে আমি বাসা চেঞ্জ করে চলে আসি। তো এই ঘটনা, মানে এই ঘটনাটা রিলেটেড আর কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। এরপরে অন্য বাসার মধ্যে চলে আসি, আরো কিছু ঘটনা আছে অন্য বাসার মধ্যে, এটা অন্য একটা এপিসোডে বলবো, যদি এই ঘটনাটা সিলেক্ট হয় আর কি। আরো কিছু ঘটনা ইনশাল্লাহ পাঠাবো আমি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের একটা চমৎকার ঘটনায় যাব। আমাদের নতুন একজন অতিথি এসেছেন তার কাছে, তারপরে তো বাবু হয়ে আছেন। সুতরাং আমি এটাই বলছি যে আপনাদের অপেক্ষা করতে হবে। আজকের এই ঘটনাটি চমৎকার একটি ঘটনা। আমরা চলে যাচ্ছি সেই ঘটনায়। যিনি ঘটনা বলবেন তিনি তার নাম, পরিচয়, কোথা থেকে এসেছেন, সো আমরা সরাসরি। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আসলে ভাইয়া, আমি মাহমুদ শোয়েব বলছিলাম বগুড়ার এয়ারপোর্ট এলাকা থেকে। আমি যে ঘটনাটি আজকে বলবো, এটা একটা অত্যন্ত রহস্যময় একটি ঘটনা। তো ভাইয়া, ঘটনাটি পাঠিয়েছেন আমার খুব কাছের একজন ব্যক্তি।
তো আমি তার নাম প্রকাশ করতে পারবো না, কেননা সে নাম প্রকাশে অনিচ্ছুক। রাসেল ভাইয়া, আমি একদিন আমার ছুটি পেয়েছিলাম, তো ছুটি পেয়ে যখন গ্রামের বাসায় গেলাম, তো আমার বন্ধু বান্ধব অনেকদিন পর দেখা হলো, সবাই আমাকে ফোন দিল, আড্ডা দিবে বলছিল। তো আমিও আর না করতে পারলাম না, তাদের সাথে অনেকদিন ধরে ঘোরাফেরা নেই, কথা নেই, বার্তা নেই, দেখা নেই, আড্ডা নেই। তো আমাদের রাতের বেলা আমরা সবাই ঠিক করলাম যে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বসে এক জায়গায় আড্ডা দিব। তো আমাদের এখানে একটা জায়গার নাম আছে, জায়গাটার নাম হচ্ছে ভাঙ্গাবাড়ি, জায়গাটার নামই ভাঙ্গাবাড়ি। তো এটা অনেক ভয়ঙ্কর একটা জায়গা, আপনারা যদি আমি ভিডিওতে দেখাতে পারতাম খুবই ভালো হতো। তো এই জায়গাটার সামনে একটা পুকুর আছে, এটা বিশাল বড় পুকুর। তো এই পুকুরের পাড়ে আমার বন্ধু বান্ধব ছোট ভাইয়েরা যারা আছেন তারা মিলে একটা টং ফালাইছে, মানে একটা বাঁশের একটা খাটের মতো আর কি তৈরি করে রেখেছে। বিকেলবেলা বা সন্ধ্যাবেলা বা রাতের বেলা সবাই সেখানে বসে বসে আড্ডা দিত। এই আড্ডা দেওয়ার জন্যই মূলত বানানো। তো আমার বন্ধু রাসেল আমাকে জিজ্ঞেস করছে যে দোস্ত, তাহলে আমরা সবাই মিলে একসাথে পুকুর পাড়ে বসবো নি, ওই ভাঙাবাড়ির ওখানে আসিস, আমরা সবাই খাওয়া দাওয়া করে রাতের বেলা যাব। তো আমি আর ওদের কথায় না করতে পারিনি, তো আমিও বললাম ঠিক আছে যাব, আমি যাব, যাওয়ার আগে ফোন দেবো অবশ্যই। তো যেই কথা সেই কাজ, সবাই খাওয়া দাওয়া শেষ করে 9টার দিকে আমরা সেখানে যাব। তো আমরা 3 জন যাচ্ছি একসাথে। ওখানে আমাদের আগে থেকেই শিপন এবং শিপন এবং সিফাত ওখানে বসেছিল। তো আমি, আমার বন্ধু এবং আমার সাথে আরেকজন আছে বন্ধু রাসেল, 3 জন মিলে যখন যাচ্ছিলাম, যে যেতে যেতে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের মানে পরিবেশটা বলে লেখা ভালো। আমাদের এখান থেকে ওই জায়গায় যাইতে একটা মাটির রাস্তা পড়ে, মাটির রাস্তার এই পাশেও বড় একটা পুকুর, এই পাশেও একটা বড় পুকুর, 2 পুকুরের মাঝখানে একটা মাটির রাস্তা। তো এই মাটির রাস্তাতে যাচ্ছি, যেতে যেতে দেখি যে অনেক দূরে পুকুরের সামনে পানির শব্দ হচ্ছে। মানে এই সময় বৃষ্টি হচ্ছে না, কিন্তু পুকুরের ভিতরে কেন জানি গলা চেপে ধরলে যেমন গড় 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 শব্দ হয়, এইরকম একটা শব্দ হচ্ছে। তো রাসেল ভাইয়া, আমি আর আমার বন্ধু রাসেল, এরা 2 জন মিলে আমরা দেখি কি হচ্ছে ওখানে। আমার বন্ধু আবার ছিল অনেক লোভী, সে অনেক মাছ ধরাই লোভী আর কি। মাছের শব্দ বা মাছ কোথাও পেলে একা একা গিয়ে মাছ মারে, রাতের বেলা জমিতে গিয়ে মাছ মারে। আপনারা অনেকেই যারা গ্রামে থাকেন তারা কিন্তু এই বিষয়টাই অবশ্যই জানেন যে গ্রামে একটা ওই যে ফলি এবং বর্ষাল এগুলো নিয়ে কিন্তু মাছ মারার একটা প্রথা আছে গ্রামের রাতের বেলা। তো আমার বন্ধু এরকম মাছ মারতো, তো আমাকে বলছে দোস্ত বড় কোনো মাছ হবে, চল পাইলেই পিকনিক করব। অর্থাৎ ভোজ যেটাকে বলে, বন্ধু বান্ধব সবাই একসাথে একত্রিত হলে একটা ভোজ বা পিকনিক এরকম টাইপের কিছু করবে বলে। আমাদের এদিকে পিকনিক বলে, আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমাকে বলতেছে ওই মাছটা পাইলে, বড় মাছ যদি হয় তাহলে আমরা আজকে রাতে গল্প করার শেষে বাসা থেকে চাল টাল তুলে আমরা খাটের ওখানেই একটা চুলাইয়া করে আমরা ওখানে রান্না করে খাবো, অনেক আনন্দ হবে, আড্ডা হবে। তো আমার বন্ধু এটা মনস্থির করে আমাকে নিয়ে বলে জোস সবাই যাব। তো আমি ওর সাথে ওখানে গেলাম, দেখি পানি ওখানে ঘোলাটে, কিন্তু পানির যে মাছ যেখানে থাকার কথা এখানে মাছ নেই। এখানে একটা মানুষের মতো, মানে সরি আমি যদি বলি কুমিরের মতো একটা হাত এভাবে পানির থেকে অর্ধেক ডুবে গেল আমাদের সামনে। এখন কুমিরের মতো নাকি মানুষের মতো এই বিষয়টা আসলে মাথায় আমার আজও ধরেনি, কেননা ওই ক্রিটিক্যাল সিচুয়েশনের কথাগুলো আমার আবছা মনে থাকে, মানে আমার ভুলে যায়। যেমন আমি যদি সাইকেল চালাচ্ছি বা বাইক চালাচ্ছি, হঠাৎ করে অ্যাক্সিডেন্টটা হলাম, আমি কিভাবে অ্যাক্সিডেন্টটা হলাম এটা না আমার সহজে মাথায় আসে না, কি কারণে হলো এটাও মাথায় আসে না, হাত পা কাঁপে টেলি। ঠিক একই মুহূর্ত এখানেও এই যে হাতটা দেখলাম, তবে আমি দেখছিলাম হাতের নখের আঁচটাগুলো কখনোই কুমিরের মতো না, এটা একটা হয়তোবা কোনো পানির নিচে কোনো অবয়ব থাকে এইরকম হবে। তো আমার বন্ধু ওই মুহূর্তে দেখে বলতেছে চল এখানে কুমির। তো আমি তো বিষয়টা ভালোভাবে লক্ষ্য করছি যে এটা কুমির কখনোই হতে পারে না, কেননা কুমিরের নখের আঁচটাগুলো গোল এবং চিকন হয়ে থাকে। তো রাসেল ভাই, তারপরেই আমি করলাম, মনে মনে ভাবলাম যে
এটা যেভাবেই হোক কাউকে কিছু বলা যাবে না, বর্তমানে বাসায় যাই তারপরে বলা যাবে। তো আমি বলতেছি দোস্ত আমার না ভালো লাগতেছে না, আমি বাসায় যাব। এখন প্রশ্ন হলো, অনেকেই হয়তো কমেন্ট করবেন যে আপনাদের এই পুকুরে কুমির কীভাবে আসে, প্রশ্ন করতেই পারেন, স্বাভাবিক। কিন্তু আমাদের এই পুকুরটা কিন্তু শুধু পুকুরই ছিল না, আমি বলেছি আমার রাস্তার দুই পাশে অনেক বড় বড় প্রায় 1 কিলোমিটার ধরে এইরকম একটা খাল বা পুকুরের মতো বলেছি। তো যাই হোক, এটা যে কুমির কিনা সেটাই আমি প্রমাণ করব। তো আমার বন্ধুকে আমি বললাম দোস্ত আমি বাসায় যাব, আমার ভালো লাগতেছে না। তো আমাকে বলতেছে এই বেটা কী হয়েছে, তুই ঘামতেছিস কেন? তখন আমার তো ভয় লাগছে, কেননা এটা একটা অলৌকিক বিষয় না, একটা ভয়ঙ্কর বিষয়ে কাজ করে। তো আমাকে বলেছে চল কিছু হবে না, আমি দেখবো নি। শালা তুই যে তো ভয় পাস, আগে জানতাম না। তো আমাকে ও আমার সাথে নিয়ে গেল, আমিও গেলাম। বলতেছে ওখানে শিপনরা বসে আছে, তো তুই যদি এখান থেকে চলে যাস ওরা মন খারাপ করবে। তা আসলেই তাই, আমাদের আড্ডা দেওয়ার কথা ছিল। তো আমরা গেলাম, সবাই যখন একত্রিত হলাম খুব একটা ভালো টাইম স্পেন্ড করছিলাম, খুব ভালো লাগছিল। তো আমি গল্প করতে করতে অনেক দিন পরে আড্ডায় জমাইছি। আমার বন্ধু গান বলতেছে শুনতেছি, আমিও বলতেছি শুনতেছে। এক পর্যায়ে কে কার সাথে রিলেশন করতেছিল সেটাও শুনতেছিলাম। এইরকম গল্পেতে আমরা মেতে উঠতে গল্প করতে করতে কখন যে 12টা পার হয়ে গিয়েছে আমি আজ করতে পারিনি। তো একটু পরে আমি পুকুরের ওই ভাঙা বাড়ির ওই পাশে আমি চোখ দিয়ে তাকিয়ে দেখি একটা সাদা কাপড় পরিহিত লম্বা মেয়ে এই পাশ থেকে ওই বাঁশঝাড়ের মধ্যে যে মিলিয়ে গেল। এটা এমন না যে চোখের পলকে চলে গেল বা দেখলাম আর নেই, এমন না। আমি দেখলাম সে খুব স্মুথলি হাঁটতে গিয়ে বাঁশঝাড়ের ভিতরে মিলে গেল। আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম যে ওই মুহূর্তে ও আমার দিকে তাকায়নি, ওর নিশে ওর চিন্তা ভাবনা ছিল ওখানে যাবে, তো সেখানে আমার সামনে দিয়ে চলে গেছে। আমার বন্ধু বান্ধব কেউ দেখেনি, তারা তো দিব্যি আমার সাথে গল্প করছে, আমিও গল্প করছি। কিন্তু এই দিকে যে এই কাহিনীগুলো হচ্ছে আমার মনের ভিতরে উথাল পাথাল তৈরি করে দিয়েছে। আমি মনের ভিতরে কখন শান্তি পাচ্ছিলাম না। এরপরে আসল ভাইয়া আমি আমার বন্ধু বান্ধবের সাথে গল্প ক্লোজ করার চেষ্টা করি। তো আমি যেতে চাই ওখানে, তার ভালো লাগছে না। তো ওরা আমাকে যেতে দিচ্ছে না, ওরা আমাকে আটকে রাখছে, বলতেছে দাঁড়া একটু গল্প কর না, কিরে তুই তো চলেই যাবি, এমন করতেছিস কেন? তো আমিও আর করতে পারতেছি না, কিন্তু থাকতে পারতেছি না, আমার ভালো লাগছে না, আমার ভয় লাগছিল অনেক। তো আমি বিষয়টি ওখানে জেগে তুললাম। তো আমার বন্ধু বান্ধব চেষ্টা করলো যে আমার মনের ভিতরের কি হচ্ছে সেটা জানার জন্য অনেক চেষ্টা করলো। তো একটু পরেই আমি বললাম দোস্ত চারিদিকে অলৌকিক কোনো সমস্যা হচ্ছে, আমার ভালো লাগতেছে না, চলে যাই আমার বাসায় যে আড্ডা দিই। ওরা বলতেছে এই মামা দাঁড়া, তোর বাসায় কি সিগারেট খেতে পারবো, এই কথা বলতেছে। আমরা এখানে বসি সিগারেট খাই, একটু আড্ডা দিই, এগুলো বলতেছে। তো তারপরে আমি একটু পরে আমার সামনে যে পুকুরটা ছিল, এই পুকুরের ভিতরে জলোচ্ছ্বাসের মধ্যে শো করে পানি ঘুরতেছে এক জায়গায়, মনে হয় কেউ একজন ওখান থেকে উঠবে, এই অবস্থা। যখন এই কাজ হয় তখন শুধু আমি না, এবার আমার পুরো টিম, আমার বন্ধু বান্ধব সবাই মিলে দেখতেছে যে ওখানে কিছু একটা ঘুরতেছে। তো আমার বন্ধু বলছে কী রে, আসার সময় দেখলাম এইরকম, আবার পানির ভিতরে এই সমস্যা, একই সমস্যা, কি হচ্ছে এসব, চল তো দেখি তো। তো আমার বন্ধুরা যারা আগের ঘটনা জানতো না, তারা আগে গেছে দেখার জন্য। গিয়ে একজন ওখানে কি হচ্ছে এখানে কে, এই বলার সাথে সাথে আমার বন্ধুকে ওই ঘূর্ণিপাক পানির মধ্যে টেনে নেয়, শিপনকে পানির মধ্যে টেনে নেয়। এই পুকুরটা ছিল ছোট পুকুর, আমরা যে পুকুর পাড়ে টং ফেলে বসেছিলাম, এই পুকুরটা ছিল 2-3 বিঘা এইরকম। তখন আমরা 6-7 জন আবার চিল্লাচিল্লি করি, কী হইলো, পরে চিল্লাচিল্লি করি। এবং পুকুর পাড়ে কিছু বাড়ি ছিল, ওই বাড়িওয়ালারা এসে আমার বন্ধুকে সবাই মিলে, আমার বন্ধু বান্ধব 6 জন মিলে নামছি। আমার ওই প্রতিবেশী যে মানুষগুলো বলছে নামো তোমরা, নামে তোলো ওনাকে। তো গেলাম, যে আমার বন্ধুকে আমরা নামার সাথে সাথে আমিও নিজেও নামছি। আমি নামার সাথে সাথে কেন জানি সব কিছু শান্ত হয়ে গেল। আমার মনের ভিতরে ভয়টা আরও বেশি গাঢ় হলো যে আমার সাথেই কি কোনো ঘটনা ঘটতে চলছে। এই চিন্তা ভাবনা করতে করতে আমরা রাত 2টা-2:30 বাজে যাই। তারপর আমার বন্ধুকে আমার বাসায় নিয়ে আসি, এসে লুঙ্গি পরে
চেয়ার দিলাম, আর বন্ধু বান্ধব যে 4-5 জন ছিল তারাও এসেছে, এসে চা খেলাম। খাওয়ার পর গল্প করতেছিলাম এই বিষয় নিয়ে। এরকম করতে করতেই আমার ওই ঘরে একটা শব্দ হয়। আমার সাথেই কেন এমন হচ্ছে আমি বিষয়গুলো বুঝতেছি না। আমার বন্ধুকে টানছে কেন এটাও বুঝতেছি না। পরবর্তীতে আমার বন্ধুরা যখন সবাই চলে গেল, তখন ঘড়িতে 3:25, একদম 3:25। আমার বাসায় কেউ ছিল না সেই দিন। আমার দাদি অনেক অসুস্থ ছিল, তাকে নিয়ে পপুলারে গিয়েছিল। তো আমি একাই থাকবো, বিষয়টি কেমন একটা না ভয় লাগতেছিল আগে থেকেই, থাকতে পারবো না। তো আমি আমার বন্ধুর সাথে বন্ধুর বাসায় যাই। তো বন্ধুর বাসায় যাওয়ার পরে আমি সেদিন থাকলাম, ঘুমাই গেলাম। ঘুমের ভিতরে যে ঘটনাগুলো হইলো, এই ঘটনার একটা সাপ চিত্র আর কি স্বপ্নে দেখি। মানে চিন্তা ভাবনা করছি বিষয়, তো এই জন্য ওই স্বপ্নটাই দেখেছি। তো সকাল হয়ে গেল, এই বিষয়টি আমি বাসায় এসে আমার আম্মুকে বললাম, আব্বুকে বললাম। তো আম্মু বলতেছে যে অনেকদিন পরে গ্রাম থেকে এই গ্রামে আসছিস, তো এই জন্য হয়তো তোর মনের ভুল। কিন্তু বিষয়টা আমি আজও আব্বু আম্মুকে বোঝাতে পারিনি রাসেল ভাইয়া। তো এই যে অলৌকিক ঘটনাগুলো যে ঘটলো আমার সাথে, কেন ঘটলো, কি কারণে ঘটলো, এই বিষয়টা আসলে আমি ক্লিয়ার করতে পারিনি, বা ক্লিয়ার আমি নিজেও হইনি। আব্বু আম্মুকে বলার পরে তারা বলে যে এটা আমার মনের ভুল, কিন্তু এটা যে বাস্তবে আমি দেখছি সেটা বুঝতেছে না। সবচেয়ে বড় বিষয় হলো সাদা কাপড় পরা এই মেয়েটি আমাকে দেখা দিয়েছে, আর 3-4 জন দেখেনি। তবে তারা বিশ্বাস করেছে, যখন সেবন পানির ভিতরে পড়ে যায় তখন আমার এই কথাটাও বিশ্বাস করেছে যে হ্যাঁ, ওই জায়গাটা ভালো না। রাতের বেলা কোনো বিশেষ দিন হলে, ওই রাত হলে সেই রাতে ওরা বের হয়, ওদের ডিস্টার্ব করলে ওরাও ডিস্টার্ব করে, খুব একটা ক্ষতি তারা করবে না, এমন একটি কথা শুনেছি আমাদের মুরব্বীদের থেকে। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। যদি ভালো লাগে, প্রচারযোগ্য হয়, তাহলে অবশ্যই প্রচার করবেন। আর অডিয়েন্স, আপনারা যারা শুনলেন এই ঘটনাটি কেমন হয়েছে, আপনারা কমেন্টে করবেন যে এই ঘটনা, যদি লাস্টের ঘটনাটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। এই ঘটনা আমি বললাম আমাদের নিজ পক্ষ থেকে, আপনাদের তো ঘটনা পাঠাতে হবে ভাই। আপনারা ঘটনা পাঠালে আমরা আপনাদের ঘটনাটা তুলে ধরবো ইনশাআল্লাহ। দিলীপনাথ ভাই, তারপরে সজীব ভাই, ইয়াস ভাই, এরা আমাদেরকে ঘটনা পাঠায় রীতিমতো। আপনারা ঘটনা পাঠান, আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম। যাই হোক, যারা যারা গতকালকে ভিডিওতে লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন, তাদের নাম একেবারে পড়তে চাই। দিশা আপু কমেন্ট করেছেন, তারপরে রিয়াজ ভাই কমেন্ট করেছেন, তারপরে আশিক ভাই কমেন্ট করেছেন, উত্তরা থেকে শাহরিয়ার ভাই কমেন্ট করেছেন, তারপর বগুড়া থেকে আমাদের খুব কাছের একজন ব্যক্তি, আপনারা সবাই তাকে চেনেন, এয়ার রাকিব কমেন্ট করেছেন, আমাদের মুমিন কমেন্ট করেছেন, এদিকে আমাদেরকে লালমনিহাট থেকে শাকিল কমেন্ট করেছেন, তারপরে রংপুর থেকে সোহান কমেন্ট করেছেন। তো এইভাবে আমাদের ঘটনাটি আমি চাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় চলে যাক। আমাদের এই চ্যানেলটি আরও দৃঢ় হোক, দৃঢ়তার সাথে ভালোবাসা বাড়ুক, চ্যানেলের সাথে আমাদের সম্পর্ক আরও বেশি হোক। এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এখনও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও আছে দিনাজপুর থেকে, দিনাজপুরের কি লিখেছেন এখানে, দিনাজপুরের নামটা, জায়গাটার নাম বলতে পারতেছি না। দিনাজপুর থেকে রাকিব আমাদেরকে কমেন্ট করেছেন। এইভাবেই চলতেছে ভূত এফএম, আলহামদুলিল্লাহ। আপনারা এভাবে ভালোবাসা দেবেন এবং আমাদের পাশে থাকবেন। এখানে আজকে বিদায় নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেইল এপিসোডে। ডিয়ার লিসেনার, আপনারা তো শুনলেন এই ঘটনাগুলো। লিসেনার, আপনারা যারা এরকম ঘটনা পছন্দ করেন তাদেরকে তো সাবস্ক্রাইব করার কথা বলবো না। আর যারা এখনও নতুন এগুলো ঘটনার মধ্যে আসতে চাচ্ছেন, তারা অবশ্যই এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন। কেননা নতুন নতুন সকল ঘটনাগুলো সবার আগেই কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করা থাকে। লিসেনার, এই চ্যানেলটির মাধ্যমে সর্বদাই অরিজিনাল সব ঘটনাগুলো তুলে ধরা হবে, যেগুলোর ভিতরে একদম ক্লিয়ার সাউন্ড, একদম বেস্ট কোয়ালিটি একটা অডিও শুনতে পারবেন আপনারা। লিসেনার্স, আমরা যে ঘটনাগুলো শোনানো হয়েছে, এই ঘটনাগুলো কেমন লেগেছে এটাও জানাবেন। আপনাদের সাথে তো আছি আমি, আপনাদেরও আমাদের সাথে থাকতে হবে। লিসেনার, এই চ্যানেলটা শুধু আমার না, এই চ্যানেলটা আপনাদেরও। তাই বলবো, যারা ভূত এফএমকে ভালোবাসেন শুধু তারাই এই চ্যানেলের সাথে থাকবেন। লিসেনার্স, আমি এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে কালকে এই সময়ে আপনাদের সাথে নতুন করে নতুন ঘটনা নিয়ে, নতুন কোনো অধ্যায় নিয়ে, নতুন কোনো শক্তি বা নতুন কোনো জয়
বা নতুন কোনো পরাজয় বা নতুন কোনো ভয় এসব নিয়ে আপনাদের সাথে থাকবো আমি মাহমুদ শোয়েব। সবাই নামটি মনে রাখবেন, চ্যানেলটি মনে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।